I've been going to the Himalayas for last 10 years. খুবই ধৈর্যের এবং বলবো পরিশ্রমের একটা কাজ। আপনি যদি ধীরে 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 নিজেকে তৈরি না করে সবসময় চাইতাম শঙ্কর বা ডিয়েগো আলভারেজের মতো যদি আমার লাইফটা হতো। আমি প্রথমবার পাহাড়ে যাই 2010 সালে, আমি তখন মেডিকেল দ্বিতীয় বর্ষে পড়ি। গ্রুপ অফ পিপল যে কোনো একটা কিছুর জন্য খুবই ক্রিটিক্যাল একটা অ্যাসপেক্ট। নির্দিষ্ট কিছু গিয়ার্সের সাহায্যে ক্লাইম্ব করা, এবং আমাদের দেশে পাহাড়ে খুব অল্প টাকায় হচ্ছে ঘোরা যায়। একটা ঘোষণা আসছিল যে অমুক একজন হচ্ছে সে আসলে এভারেস্টের চূড়ায় মারা গেছে। এই অভিযানের খরচ হচ্ছে অলমোস্ট 45 টাকা। ওয়েলকাম এভরিওয়ান আমাদের গ্রাউন্ড অফ রকস্টার পডকাস্টে। আজকে আমাদের আছেন এভারেস্ট বিজয়ী বাবর আলী ভাই। কিন্তু বাবর আলী ভাইয়ের কাছে প্রথম প্রশ্নটাই হচ্ছে যে ভুল করে কেউ কি এভারেস্ট চূড়া অর্জন করে ফেলতে পারে? ধরেন আমি কোনো প্ল্যান করলাম না, চিন্তা করলাম না, প্রিপারেশন নিলাম না, হুট করে একদিন আমি এভারেস্টের চূড়ায় উঠে গেলাম। এটা কি আদৌ কোনোভাবে পসিবল কিনা? যে জীবনে আমরা অনেক অনেক লম্বা লম্বা ড্রিম দেখি, কিন্তু সেটার জন্য আসলে যে মাল্টি লেয়ারে বছরের পর বছর পরিশ্রম সাধনা না করেই মানে ইমাজিনেশন দিয়ে কল্পনা দিয়ে হুট করে একদিন ভুলে এভারেস্টের উপরে কি উঠে যাওয়া যায় কিনা আর কি, আপনার কি মনে হয়? আমার মনে হয় পার্সোনালি মনে হয় এটা যায় না, এবং এরকম কোনো অ্যাটেম্প নেওয়া উচিত না। এটা আমার পার্সোনাল মতামত। কারণ এই এভারেস্ট হয়তো লোকে হয়তো এখন জানে যে আমি এভারেস্ট ক্লাইম্ব করেছি, কিন্তু আমার পর্বতারোহণের হচ্ছে পেছনের হিস্ট্রিটা, মানে ইটস এ লং হিস্ট্রি। আমার একটা বেশ ভালো বলবো আমি পর্বতারোহণের ব্যাকগ্রাউন্ড আছে। আই বিন গোয়িং টু দ্য হিমালয়াস ফর লাস্ট 10 ইয়ার্স। ট্র্যাক করছি অলমোস্ট 14 বছর ধরে। তো আমি যে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে যাওয়া, প্রথম দিকে দেশের হিল ট্রেক্সে ট্র্যাক করছিলাম। তারপরে একটা সময় যখন 4-5 বছর ট্র্যাক করার পর আমার কনফিডেন্সটুকু গেন হলো যে না, আমি নেক্সট স্টেপে যেতে পারি। দেন অ্যাকচুয়ালি আই ডিসাইডেড টু গো ফর সাম হায়ার অল্টিটিউড ট্র্যাক। প্রথমে হায়ার অল্টিটিউড আমার শরীর আগে কীরকম রেসপন্ড করে সেটা দেখার আমার এক ব্যাপার ছিল। এর পরবর্তীতে আমি ধীরে ধীরে 5,000 মিটার, তারপর বেশ অনেক দিন আমি 6,000 মিটার মাউন্টেনে ক্লাইম্ব করেছি, অনেকগুলো 6,000 মিটার মাউন্টেনে। পরবর্তীতে আমি আমাদাবলাম নামে একটা মাউন্টেন ক্লাইম্ব করেছি 2022 সালে। সেটার পরে আমার বলবো যে পুরোপুরি ওই কনফিডেন্সটুকু গ্রো করে যে আমি মানে এভারেস্ট ক্লাইম্বের জন্য এই মুহূর্তে ক্যাপেবল। আর ওই যে হুট করে এটা সম্ভব কিনা এই ক্ষেত্রে বলে রাখি, এভারেস্ট ক্লাইম্বটা হচ্ছে খুবই ধৈর্যের এবং বলবো পরিশ্রমের একটা কাজ, এবং খুবই ক্লান্তিকর একটা প্রসেস। মানে আমি যদি পুরো প্রসেসটা সম্পর্কে একটু করে বলি, সেটা খুবই টায়ারিং একটা প্রসেস। নট অনলি ব্যাক এন্ডে যে আমার প্রস্তুতি, সেটা আমি তো এটা এক্সপেরিয়েন্সের কথা বলছিলাম। এরপরে আমার প্রিপারেশনের একটা লম্বা জার্নি আছে। এটা ছাড়াও যদি শুধু মাউন্টেনে থাকার সময়টুকুটাতেই আমি ফোকাস করি যে এটা অলমোস্ট 2 মাস লম্বা একটা অভিযান, এবং সেটা প্রচন্ড ধৈর্যের একটা কাজ। এই লম্বা সময়টুকু মাউন্টেনে থাকা, এরকম হাই অল্টিটিউডে যেখানে আসলে কোনো প্রাণ বাস করে না, সেই জায়গায় থাকা, এবং একই সাথে এটা খুবই টায়ারিং। এবং আরেকটা জিনিস আছে, আপনাকে যদি হচ্ছে হুট করে একদম হয়তো প্লেনে করে যদি একদম এভারেস্টের চূড়ায় বসাই দেওয়া হয়, আপনি সম্ভবত 3 মিনিটের বেশি বাঁচতেও পারবেন না যদি আপনি এই প্রসেসটা দিয়ে না যান। সো কোনো একটা আমি এক্স্যাক্ট সময়টা হয়তো একটু কম বেশি উল্টাপাল্টা বলতে পারি, বাট মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে আপনি যদি ধীরে 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 নিজেকে তৈরি না করে এভারেস্টের চূড়ায় গিয়ে হুট করে পড়েন, আপনি কিন্তু সেটাকে থাকতে পারবেন না, অর্জনও করতে পারবেন না, টিকতেও পারবেন না, ওইটা আপনার আসলে হবেও না। সো মেইন যেই এভারেস্টের অর্জনটা, সেটা হচ্ছে মেইন জার্নিটা, কিভাবে আপনি বছরের পর বছর নিজের ভিতরে একটা স্বপ্ন লালন করে কিভাবে এটার জন্য ধাপে ধাপে নিজেকে তৈরি করছেন। তো আমরা ফুল জার্নিটা সম্পর্কে জানবো। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা আনবিলিভেবল লেভেলের জিনিস, যেটা এভারেস্টের চূড়ার মতো একটা জিনিসকে অর্জন করার একটা মানুষের বাহিন্ড দ্য সিনে কিভাবে সে ধাপে ধাপে নিজেকে স্টেপ বাই স্টেপ তৈরি করছে। সেক্ষেত্রে তার মেন্টাল চ্যালেঞ্জ ছিল, ইমোশনাল চ্যালেঞ্জ ছিল, ফ্যামিলিগত চ্যালেঞ্জ ছিল, ফাইন্যান্সিয়াল তো ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ ছিল, তার কেরিয়ার, অফিসের চ্যালেঞ্জ ছিল। এত কিছুর পরেও কিভাবে মানে বাধার পর বাধা, বাধার পর বাধা, বাধার পরে একটা মানুষ আসলে এভারেস্টের চূড়ায় উঠার আগে তার লাইফের প্রতিটা সেক্টরে এক একটা বাধার যে চূড়া আছে সেগুলোকে অতিক্রম করে আলটিমেট এভারেস্টার চূড়াটা অর্জন করতে হয়। সেই এক্সপেরিয়েন্সটা এবং সেই জার্নিটা সম্পর্কে আমরা জানবো। ছোট করে একটু জানতে চাই যে আমরা কিন্তু বাবর আলী ভাই সে হচ্ছে আমাদের এভারেস্ট বিজয়ী। হয়তো আমরা আজকে জানি, কিন্তু হয়তো 1 বছর আগে 2 বছর আগে আমরা জানতাম সে হয়তো একজন পাহাড়ে যেতে চায় একজন ডাক্তার বা মেডিকেলের স্টুডেন্ট। সো মেডিকেলের স্টুডেন্ট হিসেবে
পাহাড়ের প্রতি আপনার ঝোঁকটা কিভাবে আসলো? আপনার হয়তো এই অ্যানাটমি, ফিজিওলজি, মানুষের হাড্ডি, মাংস এটা সেটা বা আমাদের জয়েন্টের ব্যথা বা অসুস্থ হয়ে যাচ্ছি, সেই জিনিস নিয়ে আপনার থাকার কথা। সেটা স্বাভাবিকভাবে আমরা এক্সপেক্ট করি। কিন্তু এর ভিতরে পাহাড়ের ধরেন আমি যদি একটু ভাবে বলি, পাহাড়ের ভূত আপনার মাথায় কিভাবে আসলো আরকি? আহ, ছোটবেলা থেকে ছিলাম হচ্ছে আর্মচেয়ার ট্রাভেলার। ওই সময় বয়স কম ছিল, ওইরকম শক্তি সামর্থ্য সুযোগ কোনোটাই ছিল না। তো পাহাড়ে যাওয়া বা যত অ্যাডভেঞ্চার করা সেটা পুরোটাই হচ্ছে আর্মচেয়ারে বসেই ওই বই পড়ে, বই পড়ার একটা ঝোঁক ছোটবেলা থেকে ছিল। আর সেই ঝোঁক থেকেই হচ্ছে আমি বলবো আমার প্রথম অ্যাডভেঞ্চার বা পাহাড় নিয়ে আগ্রহ জন্মায়। আহ, দুটা বইয়ের নাম অবশ্যই বলতে হবে, খুবই ফেভারিট বই এবং খুব প্রিয় বই আমি বলবো। একটা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। বিভূতিভূষণ আমার অসম্ভব প্রিয় একজন লেখক। তো সেটা চাঁদের পাহাড় অনেক লোকজনের পড়া এবং অনেকের মনেই বলবো একদম ছোটবেলায় হয়তো অ্যাডভেঞ্চারের বীজটা বপন করতে চাঁদের পাহাড়ে একটা বিশাল ভূমিকা আছে বাঙালির মনে। আহ, এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা মিলিয়েই বলছি। তো সেই চাঁদের পাহাড় আমার ছোটবেলায় পড়ার সুযোগ হয়েছিল এবং সবসময় চাইতাম শঙ্কর বা ডিয়েগো আলভারেজের মতো যদি আমার লাইফটা হতো, কিন্তু তখন সেই সুযোগটা ছিল না। আর এটা ছিল পুরোপুরি যদি বলি অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে। আর যদি পাহাড় নিয়ে বলি সেটা আরেকজন লেখকের নাম করতে হবে, সমরেশ মজুমদারের গর্ভধারিণী বইটা। তো সেই বইটা পড়ে আমি প্রথম হচ্ছে হিমালয় নিয়ে আমার আগ্রহ জন্মায়। এই বইয়েও কাঞ্চনজঙ্ঘার খুব ভালো বর্ণনা আছে। কাঞ্চনজঙ্ঘা যে দিক থেকে দেখা যায়, যেখান থেকে খুব কাছ থেকে দেখা যায়, সান্দাকফু ফালুট বলে একটা জায়গা আছে, সেই জায়গাটা খুব ভালো বর্ণনা আছে। তো এই বই পড়লে আমার প্রথমবার আমার মনে হয় যে আমার হিমালয়কে একটু কাছ থেকে দেখা দরকার। যদি কখনো সুযোগ হয় এই ট্র্যাকটা করতে পারতাম, এটা মনে হয়েছিল। তো এটা হচ্ছে ব্যাক এন্ডের স্টোরি। আর এমনিতে আমার খুব ছোটবেলা আমি খুবই একজন একদম মধ্যবিত্ত পরিবারের ছেলে, এবং একটা মধ্যবিত্ত পরিবারের ছেলের যেরকম কাটে সেরকমই খেলতে খুব পছন্দ করতাম। আর কিন্তু যেহেতু লাকিলি মানে আমি চট্টগ্রামের মানুষ, আমার জন্য চট্টগ্রাম হেরিটেজ খুবই কাছে, বা আমি যদি একটু এক্সপ্লোর করতে চাই সেসবের সুযোগ ছিল। কিন্তু সেটা একটা নির্দিষ্ট বয়সে আসার পরে আসলে এই দুনিয়াটা আমার কাছে খুলেছে। সেটা আরো স্পেসিফিকলি বললে, আহ, আমি প্রথমবার পাহাড়ে যাই 2010 সালে। আমি তখন মেডিকেল দ্বিতীয় বর্ষে পড়ি। আমাদের প্রফেশনাল পরীক্ষা আছে। ওই যে আপনি অ্যানাটমি ফিজিওলজির কথা বলছি, অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পরীক্ষা, সেই ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দিয়ে আমি প্রথমবার পাহাড়ে যাই। বান্দরবানের ক্যাওক্রাডন দিয়ে আমার ট্রেকিং এ পায়ে করে বলবো আমি। তো সেটা শুরু হলো এবং ওখান থেকে আই নেভার লুক ব্যাক আর কি। আমি এরপরে এত আনন্দ পেলাম প্রথমবার পাহাড় দেখে। এই দিন ধরে আসলে আমি যে বলবো পাহাড়কে আমি ক্যালেন্ডারের পাতায় দেখছিলাম কিংবা বইয়ের পাতায় পড়ছিলাম, সেটা ফাইনালি আসলে আমার চোখের সামনে ধরা দিল। তো সেই অনুভূতি অবর্ণনীয়। এবং এটা আমাকে পেয়ে বসলো, আমি এই এই পাহাড়ের নেশাটা আমাকে পেয়ে বসলো। এবং এরপর থেকে যখনই আমি মেডিকেলের পড়াশোনায় যেহেতু একটু এঙ্গেজিং এবং অনেক ক্ষেত্রেই একটু চাপের, তো আমি যেটা করতাম, আহ, দুই ঈদের ছুটি যেহেতু সেগুলোতে একটু লম্বা ছুটি পাওয়া যায়, এবং একই সাথে দুর্গাপূজার ছুটি। আর আরেকটা বন্ধ আমি পেতাম, সেটা বলবো হচ্ছে আমাদের প্রফেশনাল পরীক্ষাগুলো একদিনে আগে ভাইভাতে 16-17 জন একদিনে ভাইবা হতো। তো যাদের রোল একটু প্রথম দিকে ছিল তাদের একটু পরীক্ষা আগে শেষ হয়ে যেত। তো এই অ্যাডভান্টেজটুকুও অনেক সময় পাওয়া যেত। এই দুই ঈদের ছুটি, পূজার ছুটি, এইগুলা হচ্ছে আমি খুব কাজে লাগিয়েছি। এটার পেছনে আরেকটা, আমি আই ওয়াজ লাকি এনাফ যে আমি আমার হোম টাউনের মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করার সুযোগ হয়েছে আমার। সেজন্য আমার বাড়ি ফেরার তাড়া ছিল না। আমার অন্য বন্ধু বান্ধব যারা দেশের নানান প্রান্ত থেকে এসছে, যাদের এরকম বড় ছুটিতে যারা আসলে সাধারণত বাড়ি যেত বা একটু লম্বা সময় থাকতো, তা আমি যেহেতু আমি নিজের বাড়িতে থেকে পড়াশোনা করেছি, আমার ওই বাবদ সময়টুকু বেঁচে যেত এবং আমি না, এটা না, প্রপারলি আপনিও ইউটিলাইজ বাড়ি করেছি যেতেন বলে। কিন্তু আপনার বাড়িটা ছিল পাহাড়ে আরকি। পাহাড়ে ছিল আপনার বাড়ি। অন্যরা যেমন বাড়ি Exactly. যেত, আপনিও বাড়ি যেতেন, আপনার বাড়িটা হচ্ছে পাহাড়ে আরকি। I was kidding. সরি, কন্টিনিউ করেন আপনি। Exactly. হ্যাঁ, হ্যাঁ। তো এটাই আসলে আমাকে বলবো যে এই সময়টুকু আমি খুব ভালো মতো কাজে লাগিয়েছি। আমার ক্ষেত্রে হয়তো ঈদে আমি সবসময় বাড়ি থাকছি, ঈদে বাড়ি থাকার চেয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার যেহেতু এই প্যাশনটা আছে সেটাকে যাতে আমি পার্সু করি। এবং ওই যে আমি আমি সবসময় বলি এটা হচ্ছে যে প্রায়োরিটাইজ করা। আমার কাছে মনে হয়েছে যে এই প্যাশনটাকে আমার প্রায়োরিটাইজ করা দরকার অন্য যে কোনো কিছুর চেয়ে।
তো না, আই চুজ দ্যাট, এবং এটাকে আসলে কন্টিনিউ করেছি, এবং এভাবেই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগিয়েছি। পাহাড়ের চূড়াটা বা যেকোনো কিছু একটা প্যাশন, ধরেন একটা ট্রিগার পয়েন্ট থাকে আমাদের নিজেদের ভিতরে। সামহাউ আমাদের নিজের ভিতরে একটা ইমাজিনেশন তৈরি হয়। সেটা বই দিয়ে অনেকভাবে তৈরি হয়। ইদানিংকালে হয়তো ভিডিও দেখেও আমরা নিজেদের ভিতরে একটা ইমাজিনেশন, মানে একটা কিউরিওসিটি গ্রো হয়। তারপর আপনি যখন সেই কিউরিওসিটির সাথে আপনার যখন হচ্ছে ফার্স্ট এক্সপেরিয়েন্সটা একটা রোমান্টিক একটা এক্সপেরিয়েন্স হয় আরকি। যে আমি এতদিন ইমাজিন করছি, আজকে আমি দেখছি বা সেখানে আমি উঠছি। তো এই উঠতে গেলে একটা ফিলিংস বা ইমোশন, একটা এক্সপেরিয়েন্স আপনাকে আপনার নিজের ভিতরে তৈরি হয়, যেটাকে আপনার আবার ফার্দার রিনিউ হইতে হয়। কিন্তু পাহাড়ে উঠার ক্ষেত্রে একটা বড় একটা বিষয় হচ্ছে একা হয়তো পাহাড়ে কেউ উঠতে যায় না আরকি। এমনকি কেউ কারাডাঙ্গো আপনি হয়তো ডেফিনিটলি হয়তো ফ্রেন্ডদের সাথে গেছেন বা আর কয়েকজন মিলে গেছেন। আ এইভাবে আপনি যখন হচ্ছে একটা গ্রুপ অফ পিপল টাকে আপনি কোথায় পেলেন আরকি? এবং এই গ্রুপ অফ পিপল যেকোনো একটা কিছুর জন্য খুবই ক্রিটিক্যাল একটা অ্যাসপেক্ট। আপনি যদি হচ্ছে ধরেন স্পোর্টস ক্রিকেট খেলতে চান, আপনার ক্রিকেট একাডেমি বা গ্রুপ অফ লোকের কাছে যাওয়া দরকার। আপনি যদি হয়তো ওই যে ডাক্তারি পড়তে চান, ডাক্তারদের সাথে একটু উঠা-বসা করা দরকার, ডাক্তারের স্কুলে পড়া দরকার, এই টাইপের জিনিসগুলো দরকার। সো আপনার পাহাড়ে চড়া, এটাও এক ধরনের একটা গ্রুপ অফ পিপল লাগে, এবং এটা আমরা ধরেন ছোটখাটো যেগুলোকে আমরা বানি হিল বা ছোট হিল বলি, যেগুলো খালি পায়ে আমরা উঠে যেতে পারি, তেমন কিছু লাগে না। বড়জোর আমাদের সোয়েটার থাকলে সোয়েটারটা কোমরে বেঁধে গাছে থেকে একটা ঢাল ভেঙে আমরা হয়তো এটা দিয়ে উঠে যাই। আমরা যারা হচ্ছে নোভিস বা ওরকম সিরিয়াস না। কিন্তু এটা দিয়ে তো আপনি ধরেন কন্টিনিউ করতে পারেন না। ইউ নিড এডুকেশন, ইউ নিড এ কাইন্ড অফ লাইক এ গ্যাং, রাইট? বা একটা গ্রুপ অফ পিপল। সো এগুলো আপনি কিভাবে পেলেন? বা এই এক্সপ্লোরেশন বা এই কোইন্সিডেন্স টা কিভাবে ঘটে আরকি? মানে তখনও কিন্তু আপনার হয়তো এভারেস্ট আপনার মাথায় ঢুকে নাই। মেবি থাকলেও অনেক দূরের হিসাব আরকি। যখন আপনি মেডিকেলের 2nd ইয়ারে পড়তেছেন বা 3rd ইয়ারে পড়তেছেন, এরকম একটা সময় আরকি। সো হাউ দিস মানে মানে একটা জমাট তো বাঁধতে অনেক পরে গিয়ে হয়তো এভারেস্ট আসছে বলে আমার ধারণা। তো শুরুর দিকের ডটস গুলা কি ছিল আরকি? বা নলেজ, লার্নিং, বা এত বিভিন্ন গিয়ার লাগে। ওদের স্পেশাল একটা ধরেন হচ্ছে লাঠি, যেটা আমরা বাংলা লাঠি বলি। ওইটা ট্রেকিং এর জন্য আলাদা লাঠি থাকে, আলাদা ব্যাগ লাগে। বিশাল লম্বা ব্যাগ। বডি যত বড়, ব্যাগটা তত বড়। এরকম ব্যাগ দেখি। আবার মাথার মধ্যে আরো ২-১ টা নিয়ে ঘোরে-টরে, এই টাইপের একটা বিষয় আরকি। সো আপনার এই আর্লি স্টেজ এর সিমিলার মাইন্ডেড পিপল বা হচ্ছে আপনার এই যেই আপনার গ্যাং, অথবা আপনি যেটাই বলেন না কেন, আপনার সহযোদ্ধা, অথবা হচ্ছে একই পথহারা পাহাড় খোঁজা পাবলিক, এদের সাথে আপনি কিভাবে আসলেন? এবং এর বেসিক ফাউন্ডেশন বা স্কিলস বা টুলস, এগুলো আপনি ইনিশিয়াল লেভেলে কিভাবে হ্যান্ডেল করছেন, ম্যানেজ করছেন, জাস্টিফাই করছেন নিজের কাছে আরকি? আহ, প্রথম দিকে আমি ভাবতাম যে প্রথম যেবার আমি পাহাড়ে গেছি আমার বন্ধুদের সাথে গেছি, আমার মেডিকেল কলেজেরই বন্ধু, এবং প্রথমবার গিয়ে ওদের কাছে জিনিসটা এত টায়ারিং ছিল। আমি হয়তো যে রোমান্টিসিজম নিয়ে গিয়েছি, আমার বন্ধুরা সেরকম রোমান্টিসিজম নিয়ে যায়নি, এবং ওদের কাছে এটা খুবই ফিজিক্যালি আমি বলবো যে এক্সস্টিং একটা এক্সপেরিয়েন্স ছিল। এবং দে নেভার রিটার্ন টু মাউন্টেন্স। পরে এরপর ওরা আমাকে ওটা বলেছিল যে তুই আর যেখানে যাবি যে আমাদেরকে বলিস, বাট পাহাড়ে না। এটা খুবই ওদের কাছে জন্য ফিজিক্যালি এক্সস্টিং এক্সপেরিয়েন্স ছিল। তো ইনিশিয়ালি আমি ভাবতাম যে আমি আমার খুব কাছের বন্ধু যারা মূলত আমার মেডিকেল কলেজ বা স্কুল কলেজের বন্ধু, ওদেরকে নিয়ে যাব। তো প্রথমবার মেডিকেল কলেজের বন্ধুদেরকে নিয়ে গেলাম। পরবর্তী হয়তো স্কুলের বন্ধুরা 2-4 জন গিয়েছে, কিন্তু ওরা না আমার মতো হয়তো ব্যাপারটাতে রোমান্টাসাইজ ফিল করেনি, বা ওই প্যাশনটা ওদের ছিল না। তো ইনিশিয়ালি আমি একটু ডিজার্টেড হচ্ছিলাম, কেন আমার বন্ধুরা আমার মতো নয়। তো পরে আমি আসলে ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমি শুধু যদি আমার বন্ধুদেরকে নিয়ে পাহাড়ে যেতে চাই, তাহলে আমি খুব বেশি দিন বা খুব বেশিবার আমি পাহাড়ে যেতে পারবো। তো দেন আই লুক ফর পিপল যারা হচ্ছে আমার মাথায় ওটা আসলো যে আমি পাহাড়ে গিয়ে বন্ধুত্ব করবো, বা পাহাড় বেসড একটা বন্ধুত্ব হবে। তো দেন আই অ্যাকচুয়ালি মেট সাম ওয়ান্ডারফুল পিপল। এবং আপনি যেটা বলছিলেন যে দ্যাট গ্রুপ অফ পিপল বা দ্যাট গ্রুপ, হাউ অ্যাকচুয়ালি আই ফাউন্ড দেম, সেটার ক্ষেত্রে হচ্ছে এর দিন আমি ট্রেকিং করছিলাম টিল 2014। তো 2014-এ এসে মনে হলো যে না, এবার মানে আমি ক্যাপেবল এনাফ, যে আমার এখন বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স গেইন হয়েছে, এবার হচ্ছে আমি মাউন্টেনিয়ারিং এর দিকে পার্সিউ করবো। তা মানে আরেকটু ওয়ান স্টেপ ফার্দার। ওই সময় আমার মনে আছে চট্টগ্রামে আমাদের একটা গ্রুপ ছিল, তখন অ্যাডভেঞ্চার ক্লাব অফ চিটাগং, এসএসি। তো এসএসসি যদিও ইনিশিয়ালি প্রচুর পাহাড়, প্রথম দিকে বেশ পাহাড় টাহাড়ে যেত, কিন্তু শেষ দিকে এটা অনেকটুকু হচ্ছে যেহেতু একটা গ্রুপের মেম্বারদের বড় একটা কিছু সাইক্লিং করছিল, এবং বাংলাদেশে ওই সময়টাই সাইক্লিং এর খুব বিডি জোয়ার ছিল, সাইক্লিস্ট সবাই নতুন করে সাইক্লিং সাইক্লিং। করতেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যেরকম বিডি সাইক্লিস্ট আসলে ঢাকায় বা দেশের হয়েছিল,
এক্স্যাক্টলি সেটা এসসিসি চট্টগ্রামে সেই রোলটা প্লে করছে। পরবর্তীতে অনেক গ্রুপ হয়েছে, এফএনএ বা অনেক গ্রুপ হয়েছে, বাট এসএসসি সেই রোলটা প্লে করছে। তো ওই এসসিসিতে আমি তখন একটা ইভেন্ট দিয়েছিলাম, আমার মনে আছে যে আমরা আলীর গুহায় যাব। আলীকদমে একটা আলীর গুহা আছে, সেই গুহায় যাব, গুহায় ক্যাম্পিং করব, গুহায় রাতে থাকবো। এবং প্ল্যানও এটা ছিল কি ওটার আলিবাবার সাথে আরেকটা 40 দিক চুরের থেকে সেই লাভ গুহা না তো এক্সপিডিশন। আবার, যে আলিবাবার চেঞ্জ করে গুহা না না গুপা নিয়ে যাবে, আপনার মণিমুক্তা সব নিয়ে হচ্ছে ঘোড়ায় টকবক টকবক করে চলে আসবেন, ওইরকম কিছু কি না আর কি? পরে পাইছেন কিছু মণিমুক্তা না সেই না, জায়গাটা? ওটা ইটস এ ন্যাচারাল হ্যাঁ? ক্যাম্প। না না না, ইটস এ ন্যাচারাল ক্যাম্প, ওখানে লোকজন যায়। ন্যাচারাল ক্যাম্প, 3টা কেভ আছে ওখানটায়। এবং ওখানে একজন আলী নামে একজন সেন্ট, মানে ওনার কদম, আলী কদম, ওনার পা পড়েছিল, ওখান থেকে এই আলী কদম উপজেলার বান্দরবানের নাম হয়েছে। আমি হয়তো পুরোপুরি এক্সাক্ট মিথটা বলতে পারছি না, কিন্তু হ্যাঁ, ওই আলী নামের সেই দরবেশ, তার কদম, এইখান থেকে আলী কদমের নাম এসেছে। এবং দ্যাট সেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি উনি ওখানটায় মেডিটেট করছিলেন, তো ওখান থেকেই নাম এসছে ওই ওই গুহাতে। তো ওখানে গিয়েছিলাম, রাতে আমরা ক্যাম্পিং করব। এবং একই সাথে ওই সময় বা এটা এখনো আছে, আমাদের তো এখন অনেক প্রচুর লোকজন ট্রাভেল করে, বাট ওই রেসপন্সিবল বা সাস্টেইনেবল ট্যুরিজমের জায়গাটুকু এখনো আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আমরা এখনো হয়তো এমন জায়গায় যাচ্ছি যেখানে অপচনশীল জিনিসপত্র ফেলে আসছি। আমরা অপচনশীল অনেক জিনিসপত্র ফেলে আসছি, যেটা হচ্ছে পরিবেশের সাথে, বা এমন কিছু প্লাস্টিকের বোতল হতে পারে, বা একবার ব্যবহারযোগ্য অনেক প্লাস্টিক ফেলে আসছি, যেটা প্রকৃতিতে মানে কয়েকশো বছর থেকে যাবে। তো আমাদের প্ল্যান ছিল ক্যাম্পিং করে আসার সময় পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়ে আসা, এই ধরনের অপচনশীল যত দ্রব্যাদি আছে সেটা পরিষ্কার করে নিয়ে আসা। তো ওই ইভেন্টেই কয়েকজন ইন্টারেস্টেড হয়। ওই রাতেই যখন আমরা আলীকদমে ক্যাম্পিং করছিলাম, ওই পার্টিকুলার নাইটেই আমাদের সবার মধ্যে, এবং আমি ওই ওখানে যাওয়ার পরে দেখতে পেলাম যে দে আর ভেরি লাইক মাইন্ডেড পিপল, এবং ওদেরও মাউন্টেনিয়ারিং নিয়ে একটা ভাবনা আছে। এবং ওখান থেকেই বলবো, ওই রাতেই হচ্ছে আমরা মানে অনেক রাত পর্যন্ত আলোচনা করি যে এরকম একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। ওই সময় বাংলাদেশে বেশ কয়েকটা মাউন্টেনিয়ারিং ক্লাব ছিল, মোস্ট অফ দেম আর অ্যাকচুয়ালি ঢাকা বেসড, বাট চট্টগ্রামে এরকম কোনো মাউন্টেনিয়ারিং ক্লাব ছিল না। সো উই ডিসাইডেড যে আমরা একটা মাউন্টেনিয়ারিং ক্লাব করবো, অ্যান্ড we actually started our own mountain club which is called Vertical Dreamers. তো ওই ক্লাবটার ওখান থেকেই শুরু, আলীকদমের সেই গুহা থেকে। ওটাকে আমরা এখনো বলে আমাদের ক্লাবের আতুরঘর। তো ওই প্ল্যাটফর্মটা আসলে পেয়ে যাওয়ার পরে আই নেভার লুক ব্যাক। আমার কখনোই মানে কোনো পাহাড়ে যাওয়ার জন্য সঙ্গীর অভাব হয়নি। লোকে অনেক সময় বলে যে প্ল্যান করার সময় অনেকে থাকে, কিন্তু যেদিন ফাইনালি আসলে, এরকম অনেক মিম বা ট্রল চালু আছে, বন্ধু মহলেই আছে, যে ফাইনালি যেদিন আসলে আমরা যাব ট্রিপে, সেদিন লোকজন পাওয়া যায় না। আমাদের ক্ষেত্রে উল্টো, আমরা হয়তো 3-4 জন মিলে প্ল্যান করছি, আমাদের লোক হয়ে যায় 6-7 জন বা আরো বেশি। তো এই ব্লেসিংস টুকু আমি ভার্টিক্যাল ডিমার্সের সূত্রে পেয়েছি। এবং আই গট সাম রিয়েলি ওয়ান্ডারফুল ফ্রেন্ডস, মোস্টলি যে তারা আমার চেয়ে বড়, বাট স্টিল আমার একদম খুব কাছের মানুষ, প্রাণের মানুষ ওরা। তো এই প্ল্যাটফর্মটা পাওয়ার পরে আমার একদমই কখনো এই ব্যাপারে আমি কখনো সঙ্গীহীনতায় ভুগিনি, বা ওইরকম কোথাও যাওয়ার ব্যাপারে এরকম বড় কোনো অবস্টেকল বা সঙ্গীর অভাবে আমি কোথাও যেতে পারিনি, এরকম কখনোই হয়নি। আর গিয়ার্সের ব্যাপার আপনি যে বলছিলেন, যে আসলে ওই যে ওই নলেজটুকু বা ওই এক্সপার্টিসটুকু, এটা খুবই ইম্পর্টেন্ট মাউন্টেনের মতো জায়গায়, যেহেতু এটা খুবই হাই কনসিকুয়েন্স এরিয়া, যেখানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। তো এরপরে আমরা ভাবলাম যে ফর্মাল আসলে আমাদের এটা সম্পর্কে আরেকটু জানা দরকার। তো ইনিশিয়ালি সেটা ডকুমেন্টারি এবং বইয়ের মাধ্যমে জানছিলাম যতটুকু পারা যায়। এরপরে ফাইনালি আমরা নিজেরা অনুভব করলাম যে না, এটা আসলে একটা ইনস্টিটিউশনাল যদি লার্নিং হতো তাহলে আরেকটু ভালো হতো। দেন অ্যাকচুয়ালি আই ডিসাইডেড টু গো ফর বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স। তো সেটা মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ হয়। সেটা আনলাকিলি আমরা দেশ হিসেবে, আমাদের দেশে আমাদের টেরেইনে কোনো মাউন্টেন্স ওইভাবে নেই। মূলত হচ্ছে আমাদের গ্রিন হিলস গুলো আছে। তো আমি যদি ওই মাউন্টেন আর অনেকে আবার পাহাড় পর্বত নিয়ে একটু হয়তো কনফিউশনে ভোগেন, এই সূত্রে একটু ছোট্ট করে বলে ফেলি। সেটা হলো 1000 মিটার নিচের যে হচ্ছে ট্যারেন গুলো, সাধারণত সেগুলোকে আমরা পাহাড় বলি। এর চেয়ে ছোট হলে অনেক ক্ষেত্রে হিলক বা টিলা বলি, যেটা আমাদের সিলেট রিজিয়নে অনেক পরিমাণে আছে। আর এর যদি 1000 মিটার বা তার উপরে হলে সেটা পর্বত হিসাব করি। তো ওই স্পেসিফিক সংজ্ঞা ধরে যদি আমি বলি, বাংলাদেশে 3টা পর্বত আছে।
এবং এগুলো একদম 1000 মিটার সাইট উপরে, মানে দ্য হাইয়েস্ট মাউন্টেন উই হ্যাভ ইজ 1063 মিটার্স মাত্র। তো আমাদের দেশে যেহেতু আসলে ওরকম ইনস্টিটিউশন বা মাউন্টেন নেই, ওরকম ইনস্টিটিউশনও নেই মাউন্টেন বেস। সো আমাকে যেতে হলো পাশের দেশ ভারতের উত্তরাখণ্ড যে প্রদেশ আছে সেটার উত্তর কাশী বলে একটা শহর আছে, সেখানেই নিম বলে একটা ইনস্টিটিউট আছে, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। সেখানে আমি বেসিক পর্বতারোহণ প্রশিক্ষণ 28 দিনের একটা কোর্স, সেটা সম্পন্ন করলাম। সেখানে রক ক্রাফট শিখলাম, রকে কিভাবে ক্লাইম্ব করতে হয়, আইসে কিভাবে ক্লাইম্ব করতে হয়, স্নোতে কিভাবে ক্লাইম্ব করতে হয়, সেই সব শিখলাম। অ্যান্ড আমি এর ফাঁকে বেশ কিছু রক ক্লাইম্বিং কোর্স, যেটা হচ্ছে শৈলারোহণ প্রশিক্ষণ বলা হয়, যেটা মূলত হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া বলে একটা জায়গা আছে, সেখানে অনেকগুলা রক আছে, সেখানটায় হয়ে থাকে, অথবা ঝাড়খণ্ড যে পাশের যে রাজ্য ঝাড়খণ্ড, এখানটায় হয়ে থাকে। সেগুলোতে আমি বেশ কটাতে যাওয়ার সুযোগ হলো প্রথম দিকে অ্যাজ এ ট্রেইনি, দেন আই বিকেম ইনস্ট্রাক্টর দেয়ার। এরপরে ইনস্ট্রাক্টর হিসেবেও অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে। এভাবে হচ্ছে এটা চালু থাকলো। আর আরেকটা বিষয় সবসময় থাকে যে পাহাড়ে যাবার ট্রেনিং সবসময় পাহাড়ে গিয়েই হয়, সেটা সমতলে বসে সম্ভব না। সো ওই ওই জিনিসটা আমি নিয়মিত হচ্ছে আমি চালু রাখলাম। তো এইভাবে নলেজটা গেইন হচ্ছিল। আর গিয়ার্সের ব্যাপারে এবার ছোট্টখাট্ট করে আমরা যেটা আমাদের দেশে যেটা করতে পারি, এইজ ক্লাইম্বিং বলি আমরা, যেটা নির্দিষ্ট কিছু গিয়ার্সের সাহায্যে ক্লাইম্ব করা, সেটা র্যাপলিং বলি আমরা। যদি কোনো একটা আইস আইস বলবো না, আমি বলছি রক ওয়াল থেকে নামতে চাই, তো যেভাবে নামি সেটা র্যাপলিং বলা হয়। ওটার ব্যাপারটাকে অ্যাসেন্ডিং বা জুমারিং বলা হয়। তো আমাদের দেশে যেহেতু এরকম রক ফিচার্স নেই, আমরা যেটা করি ওয়াটারফলগুলোতে, আমাদের দেশে যেহেতু সীতাকুণ্ড মিরেশ্বরাই, চট্টগ্রামে সীতাকুণ্ড মিরেশ্বরাই এই জন্য অনেকগুলো ওয়াটারফল আছে, তো সেগুলাতে আমরা নিয়মিত এই জিনিসগুলা প্র্যাকটিস করতে থাকলাম। এবং গিয়ার্সের ব্যাপারেও যেটা আছে, আমাদের দেশে কিছু কিছু জিনিসপত্র পাওয়া যায়, আর অন্যগুলা নেপালে যেহেতু হিমালয়ের একটা বড় অংশ, ভারতেও হিমালয়ের একটা বড় অংশ, সেসব দেশ থেকে গিয়ারগুলা আনা শুরু করলাম এবং এই প্র্যাকটিসটা অব্যাহত রাখলাম। সো আপনার একটা জিনিস আমরা দেখেছি, আমরা ঘুরতে যাই স্টুডেন্ট লাইফে, পড়াশোনা শেষ, ঘুরে ফেরার কাজ শেষ, এখন চাকরি বাকরি করো, কেরিয়ার করো, হেন তেন করো আর কি। আপনার ফ্রেন্ডরাও ডেফিনেটলি সেই জায়গার ব্যতিক্রম না। আমরা মোস্ট অফ দ্য পিপলও সেটা ব্যতিক্রম না, কারণ এই ভার্সিটি লাইফে আমরা ঘুরতে গেলাম, বা এই বান্দরবন গেলাম, কক্সবাজার গেলাম, সেন্ট মার্টিন গেলাম, বা এটা সেটা গেলাম, বা দুই একবার কারো শখ হলো ইন্ডিয়াতে ওটা ট্যুর দিলাম, শেষ। পড়াশোনা শেষ, এবার চাকরি বাকরিতে ঢুকে গেলাম, ওই ফ্রেন্ড সার্কেলটাও ছড়াই ছিটাই গেল, ঘুরে ফেরা বা এই টাইপের জিনিস ছড়াই গেল আর কি। আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি ফ্রেন্ড সার্কেলদের যেহেতু হচ্ছে মাউন্টেইনের জার্নিতে নিতে পারেন না, আপনি প্রফেশনাল বা সিরিয়াস গ্রুপের সাথে ইনভলভ হয়ে গেলেন, এবং তাদের তো চাকরি বাকরির ঊর্ধ্বে চলে গেছে, আপনিও চাকরি বাকরির ঊর্ধ্বে চলে গেছেন, কিন্তু যাওয়াটা এত ইজি না, বিকজ হচ্ছে ফ্যামিলি। স্টুডেন্ট লাইফে ঠিক আছে, আপনার কিছু রেসপন্সিবিলিটিও আছে, এমন না যে উই আর নট, আমরা কেউ হয়তো ঋষি মনীষী না যে আমরা আসলে একদম ফ্যামিলির বাইরে, বা নিজের লিভিং এক্সপেন্সও আছে আর কি। সো আপনার প্রফেশনাল কেরিয়ার একটা ছিল, আপনি একজন ডাক্তার, আপনার ডেফিনেটলি রেসপন্সিবিলিটি। আমরা ডাক্তারদের দেখি হচ্ছে যে হাসপাতালে যারা কাজ করে, আমরা দূর থেকে যারা দেখি যে যায় সকালবেলা রাত পর্যন্ত, উইকেন্ডে উইকডেতে হেন তেন আসে, আর টাকা টাকা হিসেবে তো আমরা অনেক কাড়ি কাড়ি চিন্তা করি, সেটা আলাদা হিসাব, যে ডাক্তারদের শুধু টাকাই টাকা। এরকম, কারণ ভিজিট করতে গেলে আমরা 10 মিনিট 15 মিনিট ভিজিট করি, 1000 টাকা দিচ্ছি, এটা সেটা দিচ্ছি। যদিও ওনারা সবাই সিনিয়র ডাক্তার, এক্সপেরিয়েন্সড, আলাদা হিসাব, আর জুনিয়রদের অবস্থা কিন্তু ওর ধারে কাছেও কিছু নাই। তারপরেও একটা কেরিয়ার আছে, একটা জার্নি আছে, ফ্যামিলি রেসপন্সিবিলিটি আছে। এটার ভিতরে অফিস থেকে ছুটি দেয় না, এটা সেটা দেয় না। আপনি পাহাড়ে যাবেন, আপনি বলেন যে 29 দিনের ট্রেনিং করতে যাবো ইন্ডিয়াতে আর কি। কি আপনারা এই 29 দিনের ট্রেনিং এর জন্য রাজি হবে আর কি, অফিসের চাকরি বাকরি নিয়ে আর কি। সো প্রফেশনাল লাইফে আসলে এই টাইপের একটা ক্রেজি হবি মেনটেন করাটা আসলে কিভাবে পসিবল আর কি? স্টুডেন্ট না হয়ে থাকলেন কিছু একটা অবস্থা, কিন্তু প্রফেশনাল লাইফে আসলে হাউ ডাজ ইট পসিবল? মানে এটা আসলে কিভাবে, ইটস কনফ্লিক্টিং, সিগনিফিক্যান্ট কনফ্লিক্টিং। তো আপনি কিভাবে করছেন এটা? আচ্ছা, এটা আপনার সাথে একদম পুরোপুরি একমত যে এটা আসলেই কনফ্লিক্টিং। হ্যাঁ, এবং আমার ক্ষেত্রে হয়েছে যেটা, আই অলওয়েজ প্রায়োরিটাইজ মাই অ্যাডভেঞ্চার ওভার মাই জব। এবং আমি যেহেতু টিপিক্যালি হচ্ছে হসপিটালে কাজ কম করেছি, এমবিবিএস এর পরে আমি এমপিএইচ করেছি, তা আমার ফিল্ডটা পাবলিক হেলথ, এইটাতে আমার একটু কাজ করার আহ, সুযোগ হয়েছে। তো এখানে মূলত দুটো সেক্টর, একটা হচ্ছে নর্মাল যে প্রোগ্রামগুলো হয়, হয়তো গভর্নমেন্টের সাথে লিয়াজো প্রোগ্রাম অথবা নিজেদের কোনো একটা প্রোগ্রাম, আর একটা রিসার্চ ফিল্ড। তো দুই ফিল্ডে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো এটা একটা মজা আছে, এটা মূলত আসলে ডেভেলপমেন্ট সেক্টর মেইনলি।
এনজিও, আইএনজিও আর ইউএন এজেন্সিগুলোর সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। তো এইখানে একটা মজার ব্যাপার আছে। এই চাকরিগুলোর একটা বড় অংশের চাকরিগুলো খুবই শর্ট টার্মের চাকরি। তো অন্যরা যেটা হয় যে শর্ট টার্ম চাকরিতে সবাই লাইফে স্ট্যাবিলিটি চায়। তো এই ধরনের চাকরিতে খুব একটা ইন্টারেস্টেড হয় না, বা এরকম হওয়ার লোকজনের সংখ্যা খুবই কম। তো আমার ক্ষেত্রে আমি এরকম শর্ট টার্ম চাকরি পেলে আমি খুব খুশি। 3 মাসের কন্ট্রাক্ট, প্রজেক্ট বেস 6 সাধারণত করে মাসের ইউএনডিপি কন্ট্রাক্ট, একটা আমি রিসার্চ করবে, এক্স্যাক্টলি পাবলিক হেলথ রিলেটেড কিছুটা হ্যাঁ, করবে, এরকম একটা বিষয়। বা এক্স্যাক্টলি চর এলাকায় বাচ্চাদের হেলথ, বা হয়তো ফ্যামিলি হেলথ, বা হয়তো বা যারা গর্ভধারিণী মা আছে তাদের হেলথ রিলেটেড কিছুটা রিসার্চ করলো, বা কিছু একটা হইলো, কোনোটা ফেমিন হবে কিনা, এটা সেটা হবে কিনা, এই টাইপের একটা প্রজেক্ট করে আর কি, এই টাইপের জিনিস। এক্স্যাক্টলি হ্যাঁ, দিস কুড বি এনিথিং। হ্যাঁ, বা গভর্নমেন্ট করে হেলথ রিলেটেড রিসার্চ, কারণ হেলথের পলিসি ডিফাইন করতে হয়, স্ট্র্যাটেজি করতে হয়, বা ভ্যাকসিনেশন স্ট্র্যাটেজি এগুলো করতে হয়, যেগুলো আসলে একজন হয়তো ডাক্তারের দরকার পড়ে, বা মেডিকেল নলেজের দরকার পড়ে জিনিসগুলো অ্যাসেস করার জন্য। কিন্তু হাসপাতাল বা সরকার, একটা ডাক্তারদের সরকারি চাকরির মতো না, যেখানে আপনি আসলে বছরের পর বছর আহ এটার জন্য আটকায় আর কি, বা বন্দি, এরকম একটা বিষয় না। বা বা এটার সাথে আপনার একটা কমিটমেন্ট আছে যে ওকে, আমি এভরি সিঙ্গেল ডেতে হাসপাতালে যাব, আমার কমিটমেন্ট আছে, রুগী আসবো, দেখবো। এটা একটা অবশ্যই একটা নোবেল একটা দায়িত্ব, অবশ্যই একটা মানবিক একটা দায়িত্ব। কিন্তু এই টাইপের কিন্তু অন্য টাইপের কাজগুলো আছে যেটা আমরা সাধারণ চোখে দেখি না, যেখানে রিসার্চ প্রজেক্ট গভর্নমেন্টের হোক, বা ইউএনডিপির হোক, বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হোক, বা এরকম আরো অনেকেরই আছে আর কি। সো খুবই ছোট ছোট প্রজেক্টগুলো আপনার জন্য সুবিধা ছিল। তার মানে আপনি এমন ভাবে আপনার ক্যারিয়ারটাকে অ্যাডাপ্ট করছেন অথবা কম্প্রোমাইজ করছেন, সো দ্যাট আপনার যে স্ট্রং যেই হবিটা আছে সেটা কো এক্সিস্ট করতে পারে। সো আরেকটু কন্টিনিউ করেন আর কি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এইটা আসলে আমাকে খুব হেল্প করেছে এই টাইপের, যেহেতু এগুলোতে খুব কম মানুষ ইন্টারেস্টেড হয় বলবো। হয় না সেটাও না, এরকম অনেক লোকজন আছে যেগুলো এই ধরনের কাজ করছে। তো আমার জন্য এই ধরনের চাকরি করে আমি বেশ খুশি মনে সেসবে আমি যোগদান করি। হ্যাঁ, এরপরে অনেকবারই হয়েছে যে ২-৪ বার হয়তো আমরা এমন চাকরি করেছি, ফিক্সড টার্ম চাকরি। যেমন লাস্ট আমি আইসিডিডিআরবিতে চাকরি করছিলাম, দ্যাট ওয়াজ এ ফিক্সড টার্ম জব, যে একদম মোর লাইক এ পার্মানেন্ট এমপ্লয়ির মতো জব। তো পরে যখন আমি আসলে একটা মাউন্টেনে যাওয়ার জন্য আমার একটা লম্বা ছুটির দরকার হচ্ছিল, এবং আমাদের মতো দেশের পার্সপেক্টিভে সেটা আসলে এরকম একটা লম্বা ছুটি পাওয়া, ১.৫-২ মাসের ছুটি পাওয়া খুবই ডিফিকাল্ট। এবং আসলে অনেক ক্ষেত্রেই আমাকে হচ্ছে যে আমার এক্সচেঞ্জ, বা আমার আমার রোলটাই আসলে যে পরে হচ্ছে আসবে, আর হয়তো ওইরকম খুব ভালো অল্টারনেটিভ থাকে না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চাকরিটা আমাকে ছাড়তে হয়েছে, এরকম অনেকবারই হয়েছে। তো আমি ওই যে যখনই whenever I have to choose between like my adventure and my job, I always actually preferred my adventure. এটা আমাকে একটু হয়তো সহজ করে দিয়েছে, এর জন্য আমাকে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে। কিন্তু আমি সেটাতে প্রেডি ওকে, কারণ আমার এই এই অ্যাডভেঞ্চারটাই হচ্ছে আসলে আমার ভালো লাগে, বা দিন শেষে এটাই আমাকে আসলে আনন্দ দেয়। তো দিন শেষে আমরা সবাই আসলে হ্যাপিনেসটাই খুঁজি, তো এইটাই আমার হ্যাপিনেস। এই হ্যাপিনেসটুকু যেহেতু আমি যখন এটার খোঁজ এই স্পোর্টস বা অ্যাডভেঞ্চারের থ্রোতে পেয়েছি, আর যেটা হয়ে থাকে যে সাধারণত আমরা পরিচিত হ্যাপিনেস খুঁজে পেলে সাধারণত যেটা হয় যে উই ডোন্ট লেট ইট গো, খুব সহজে যেতে দেয় না। তো আমার ক্ষেত্রেও অনেকটুকুই তাই, যে এই হ্যাপিনেসটা খোঁজ পাওয়ার পরে আমাকে অনেক ক্ষেত্রে অনেক রকম কম্প্রোমাইজ করতে হয়েছে। আমার ক্যারিয়ারও এর একটা ইম্প্যাক্ট পড়েছে। স্টিল আই প্রেফার্ড মাই হ্যাপিনেস ওভার মাই জব। এখানে আরেকটা বড় ফ্যাক্টর আছে, মাউন্টেইনে যাওয়াটা কিন্তু চিপ না, সহজ না। শুধুমাত্র আপনার যে গিয়ার কিনতে হয়, যে ট্রেনিং দিতে হয়, আপনি যে হয়তো আমাদেরকে খুব সহজভাবে বলছেন যে ২৮ দিন এটা ট্রেনিং এ চলে গেলাম ভারতের, বা এখানে চলে গেলাম। এটা কিন্তু আপনার ২৮ দিনের থাকা, খাওয়ার, কোর্স ফি কত ছিল কে জানে? কত ছিল কোর্স ফি আপনার? যে মানে কোর্স পে $800। তো আর সব মিলে স্টিল এটা চিপ, কারণ ভারত সরকার এটার জন্য আসলে বেশ ভালো একটা ভর্তুকি দেয়, ভর্তুকি কারণ দিচ্ছে। ওইরকম অল্টিটিউডে এতগুলা স্টুডেন্টকে ম্যানেজ করা ইটস নট দ্যাট ইজি। হুম, এবং একই সাথে আপনি যে বলছিলেন যে ব্যাক এন্ডে যে আমার ২৮ দিনের কোর্সে যাবো, এবার ফিজিক্যালি আর মেন্টালি হচ্ছে আমার নিজেকে ফিট করারও ব্যাপার আছে। হুম। সেটা আমি চাকরি করার এবার ৮ ঘন্টা আমার চাকরির বাইরে আমার দিনের সকালের শুরুটা এবার সেটা রানিং বা একটু লম্বা ওয়াক দিয়ে শুরু হচ্ছে। দিন শেষে আবার আমাকে আসলে
ফিজিক্যালি নিজেকে ফিট রাখার জন্য নানান অ্যাক্টিভিটি করতে হচ্ছে। সো ওই দিকেও একটা গল্প আছে। আচ্ছা, ওই দিকটাতে আমরা অবশ্যই যাব। তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ধরেন আপনি একজন জুনিয়র ডাক্তার হিসেবে আপনার ওই কোর্সের ফি হচ্ছে $800, ধরলাম ৳1,00,000। সেখানে আপনার যাওয়া আসা রিলেটেড খরচ আছে, সেখানে থাকার খরচ আছে, আবার আপনার নিজের আরো অন্যান্য খরচ তো আছেই। তো এই পরিমাণ টাকা সেভ করতে হবে, আর্ন করা না। আপনি যদি হচ্ছে ধরেন ডাক্তাররা জুনিয়র হিসেবে কি পরিমাণ টাকা কামায়, এটা আসলে বাস্তবতাটা খুবই চ্যালেঞ্জিং আরকি। জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে আরকি। সিনিয়র হয়ে গেলে হয়তো 20 বছর 30 বছর এক্সপেরিয়েন্সড হয়ে গেলে সিনিয়রটা কমপ্লিটলি ডিফারেন্ট। বাট জুনিয়র ডাক্তার হিসাবে ইটস কোয়াইট ইম্পসিবল টু সেভ লাইক ১ বছরে ৳3,00,000 ৳4,00,000 সেভ করাটা মানে আনইমাজিনেবল লেভেলের, এটা আসলে পসিবলই না আরকি। সো এই খরচগুলো আপনি কিভাবে ম্যানেজ করছেন? মানে আরো এভারেজ তো হচ্ছে অনেক বড় হিসাব, সেটা পরে বলব। কিন্তু আর্লি স্টেজের এই যে এটা কিন্তু টাকা, সেভ টাকা। স্যালারি না। স্যালারি কারণ আপনার বাসা ভাড়া খরচ হয়ে যাবে, নিজে থাকা, খাওয়া, এটা সেটা তো স্যালারি খরচ হয়ে যাবে। এবং সো আপনার এই যে ট্রেনিং এর টাকাটা বা গিয়ারের টাকাটা, এই টাকাটা আপনি আসলে কিভাবে ম্যানেজ করতেন আরকি? মানে মানি ম্যানেজমেন্টের আপনার একটা অবজেক্টিভ ছিল। আপনার লাইভলিহুড এর পাশাপাশি আপনাকে কিন্তু এটা সেভ করতে হবে ফর ইউর মেবি মিশন অফ ইউর লাইফ অর ইউর হবি। ওই স্টেজে যেটাই ছিল আরকি, যে ইটস বিকামিং ফ্রম হবি, প্যাশন থেকে ইটস কাইন্ড অফ লাইক এ মেবি গোল অফ ইউর লাইফ অর ইট বিকামিং ইউ অ্যাজ এ পারসন আইডেন্টিটি আরকি। সো এটার জন্য তো আপনার শুধু শখের পাশাপাশি কিন্তু মানি খুবই স্ট্রংলি কানেক্টেড এটাতে আরকি। সো আর্লি স্টেজের টাকাগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করতেন? এটার জন্য যেটা আমাকে হেল্প করেছে সেটা হলো মানে ব্যক্তিগত জীবনে আমি খুবই মিনিমালিস্টিক ওয়েতে লাইফ লিড করি। বা আমি পার্সোনালি খুবই মিনিমালিস্টিক। তো আমি একদম খুব অল্পে তুষ্ট একজন মানুষ, এবং আমি একদমই হচ্ছে প্রয়োজনের বাইরে কখনোই কোনো কিছু খরচও করি না। আর সেজন্য আমি যখনই চাকরি বাকরি করি আমি একটা সাবস্ট্যানশিয়াল অ্যামাউন্ট অফ মানি হচ্ছে আমি সেভ করতে পারি। তো এটা একদিক দিয়ে আমার আমার পক্ষে, এবং যেহেতু আমার আহ এই পাহাড় বাদে আসলে আমার আর ওরকম বা অ্যাডভেঞ্চার বাদে আর কোনো নেশা নেই অ্যাকচুয়ালি। সো এটা আমার এই জন্য বলবো যে খানিকটা সহজ। এরপরও আপনি যে বলছিলেন যে এরকম যখনই এরকম একটা বড় টাকার অঙ্ক আসে, এরকম $800, যেটা একদম জুনিয়রের জন্য আসলেই মুশকিলের। তো সেক্ষেত্রে আমি যেটা করতাম যে ওই যে যেহেতু মিনিমালিস্টিক ওয়েতে লাইফ লিড করি, এই জন্য একটা ভালো ফেভার পেতাম। এছাড়াও গিয়ার কেনার ক্ষেত্রে আমি যেটা করতাম, প্রত্যেক মাসেই বা ২ মাসে আমি একটা একটা করে গিয়ার কিনতাম টাকা জমিয়ে। তাহলে মানে একসাথে চাপটা পড়তো না। যখন আমি কোনোখানে যাচ্ছি, এখানে এবার এটার ফিটা দিতে হচ্ছে, এবার আমার গিয়ার বাবদ বা ওটার জন্য যে আ পর্বতারোহণের জন্য আলাদা যে কাপড়-চোপড় লাগে, খুবই হাই এন্ড কাপড়-চোপড়, সেগুলোর পেছনেও যদি এখন এবার কোর্সটির সাথে এগুলো যুক্ত করি, তাহলে খরচটা আসলে অনেক বড় হয়ে যায়, এবং তখন মনে হয় যে না, এটা অলমোস্ট ইম্পসিবল। তো এটা করার জন্য আমি প্রত্যেক মাসেই হচ্ছে আ ১ টা ২ টো করে গিয়ার বা কাপড়-চোপড়, প্রয়োজনীয় কাপড়-চোপড় কেনার চেষ্টা করতাম। অথবা একটা বলব থোক টাকা আমি রেখে দিতাম, যাতে পরের এক্সপেডিশন বা এটাতে হেল্প করে। এটা ছাড়া আমি বলি, এটা মাউন্টেনিয়ারিং ক্ষেত্রে এটা এক্সপেন্সিভ। আমি যেহেতু অন্য অ্যাডভেঞ্চার করি, সেটা লং ডিসট্যান্সে হাঁটা বা একটু ক্রস কান্ট্রি হাইকিং এর মতো বা সাইক্লিং এর মতো। তো সেক্ষেত্রে আসলে খুব অল্প টাকা খরচ হয়। আমাদের দেশে যদি কেউ ট্রাভেল করতে চায়, বাট আমি আমাদের দেশের পাহাড়ের ক্ষেত্রে বলি, আমাদের দেশের পাহাড়ে খুব অল্প টাকায় হচ্ছে ঘোরা যায়। এটা সেটা মানে সেটা অবশ্যই একটা অন্য আলাপ আছে। সেটা হলো যে এখন আপনি একদম একজন চেনা গাইডের সাথে যে আপনাকে পথ প্রদর্শন করে দেখিয়ে নিয়ে যাবে, এরকম কারোর সাথে গেলে হয়তো এটা খরচের পরিমাণটা অনেক বেড়ে যাবে। কিন্তু আরেকটা ওয়ে আছে যেটাকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ব্যাকপ্যাকিং, বা একদম স্বনির্ভর স্টাইলে হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট ওয়েতে পাহাড়ে যাওয়া। তো সেটার ক্ষেত্রে কি হয়, আপনি আপনার আশ্রয়ের জন্য, যেমন আপনি কোথায় থাকবেন তাঁবু নিবেন। ওই তাঁবুটা আপনার ব্যাকপ্যাকে থাকে। আপনি পুরা ট্রিপে যে খাবার খাবেন সেই রেশনটা আপনার কাঁধের ব্যাগে থাকে। এবং আপনার পথ প্রদর্শনের জন্য কাউকে নিতে হবে না, যদি আপনি একটা জিপিএস ডিভাইস আপনার সাথে রাখেন। তাহলে কিন্তু আপনার এই বাবদ খরচাটুকু বেঁচে গেল। এবং এটার একটা ভালো দিক হচ্ছে, আপনি যে জায়গাটায় যাচ্ছেন, আ আমাদের দেশে বেশিরভাগ পার্বত্য অঞ্চলে বেশিরভাগ পাড়াগুলো একটা থেকে আরেকটা অনেক বেশ দূরত্বে অবস্থিত। ৩-৪ ঘন্টা এরকম দূরত্বে অবস্থিত, এবং পাড়ায় লোকজনের সংখ্যাও খুবই কম। তো এখন একটা বড় টুরিস্ট যদি যায়, ১৫-২০ জনের একটা টুরিস্ট যদি যায়, একটা ৩০-৪০ জনের পাড়ায়, দেখা যাবে ওরা গিয়ে ওই পাড়ায় সব মুরগি খেয়ে ফেলেছে। হয়তো লাঞ্চ বা ডিনার। কিন্তু আপনি যদি আসলে নিজের রেশনটা নিজে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আপনি আসলে ওদের উপর কোনো ইমপ্যাক্ট ফেলছেন না। কারণ
পাহাড়ে সাধারণত কেউ মুরগি বা বিক্রি বা ডিম ডিম কখনো আমি আমাদের দেশের পাহাড়ে বিক্রি হতে দেখি না, ওটা থেকে বাচ্চা ফোটানো হয়। কিন্তু হ্যাঁ, এখন যখন ট্যুরিস্ট যাচ্ছে ওকে খেতে দিতে হচ্ছে, তখন এটা একটা ইম্প্যাক্ট পড়ে। এটা আমি ওই আলাপ থেকে বললাম আর কি। তো কেউ যদি আসলে ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ব্যাকপ্যাকিং বা পাহাড়ে ঘুরতে যান বা ট্র্যাক করতে যান, তাহলে ইট ইজ ভেরি চিপার, ভেরি ভেরি চিপ। বা এবার সাইক্লিং বা ক্রস কান্ট্রি হাইকিং এর ক্ষেত্রে যদি বলি, সেটার ক্ষেত্রে আসলে বেশ হচ্ছে কম খরচে, কারণ এখানে ট্রান্সপোর্ট পানির কোনো ব্যাপার থাকছে না, যেহেতু আপনি হয়তো সাইকেলে চড়ছেন বা নিজের দু পায়ে হাঁটছেন। এইগুলা করেও অনেক ক্ষেত্রে খরচটা মিনিমাইজ করা যায়, এবং ওই ফুল বলবো যে অ্যাডভেঞ্চারের স্বাদ সেটাও পাওয়া যায়। সো কোন জায়গাটা এসে আপনার লাইফের মানে বেসড অন ইওর মানে মাউন্টেন ট্রেকিং রিলেটেড জিনিস হওয়ার পর আপনার মনে হচ্ছে ওকে নাও আই শুড এইম ফর দ্য এভারেস্ট? এভারেস্ট ডেফিনেটলি আপনার ডে ওয়ানের ড্রিম হয়তো ছিল না, হওয়া উচিতও না। মানে কোন কোন জিনিসগুলো হওয়ার পরে বা কি কি জিনিস করার পরে আপনার কাছে মনে হয়েছে ওকে নাও আই ক্যান থিঙ্ক অফ এভারেস্ট? এখন আপনি পুরোপুরি স্টার্ট না, বাট হোয়াট ইজ দ্য কাইন্ড অফ লাইক এ বেস গ্রাউন্ড যেটার কারণে আপনি মনে করছেন এইটা 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 এটা হয়ে গেছে, ওকে now it's kind of like I can see it in the distance, still I have to মানে do this and that to reach there. So কি কি হওয়ার পরে আপনার কাছে মনে হইলো বা কখন মনে হইলো যে ওকে আমি মনে হয় দেখতে পাচ্ছি এভারেস্টের কাছে যাওয়াটা এখন পসিবিলিটি মনে হচ্ছে? পুরোপুরি হাতের কাছে আসে নাই বা ডেট দিনক্ষণও ঠিক হয় নাই, ওইটা কখন, কি কি কারণে বা কি কি করার পরে হয়েছে? আচ্ছা, এটার ক্ষেত্রে একটু পেছন থেকে বলি। এটা হচ্ছে যে আমি 2010-এ ট্র্যাক করতে শুরু করলাম আমাদের দেশের ইনভেক্সে। তো ট্র্যাক করার পরে যখন 14তে প্রথমবার হচ্ছে হিমালয়ে গেলাম, আমি বলবো একদম দুরু দুরু বক্ষে এরকম বুক কাঁপছে এরকম অবস্থায় গিয়েছি। কারণ আমি জানি হচ্ছে আমার যারা সহ হচ্ছে অভিযাত্রী আছেন, তো ওদের কাছ থেকে জানি আমি দেশের পাহাড়ে আমি ভালো হাঁটি বা আমি ভালো ট্র্যাক করি দেশের পাহাড়ে। কিন্তু হাই অল্টিটিউড একদম ফুললি ডিফারেন্ট একটা টেরেন, এটা ফুললি ডিফারেন্ট ওয়ার্ল্ড। আমি বলবো যে ওখানে যে কোনো সময় অল্টিটিউড এসে আপনাকে হিট করতে পারে, এবং বাকি যে হ্যাজার্ডস গুলো আছে সেগুলো আমাদের দেশের হ্যাজার্ডের মতো না। আমাদের দেশে আমি তো আইস পাচ্ছি না বা স্নো পাচ্ছি না, এখানে হ্যাজার্ড গুলো একদম কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাজার্ডস। তো আর অল্টিটিউডের ব্যাপার তো অবশ্যই আছে, যে এত অল্টিটিউডে আমি কখনো যাইনি, এটা একটা ব্যাপার আছে। তো প্রথমবার 2014 সালে যখন আমি হিমালয়ের একটা ট্র্যাক করতে যাই, এবং ওই ট্র্যাকেই হচ্ছে আমরা 3টা ট্রেকিং পিক, একটু সহজ করে বলে ট্রেকিং পিক হচ্ছে সেই মাউন্টেন যেটা পর্বতারোহণের হচ্ছে স্পেশালাইজ যে গিয়ার সেগুলো ছাড়া আরোহণ করা যায়। তো সেরকম 3টা ট্রেকিং পিক আমি যখন ক্লাইম্ব করলাম, ক্লাইম্ব করার সুযোগ হওয়ার পরে তখন আমার এবার মনে হলো যে না, এবার একটু ছোট ছোট পা করে এবার এগোনো যায় আর একটু সামনে। এবং 2017 সালে আমি যে বলছিলাম কিছুক্ষণ আগে, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং যে বেসিক মাউন্টেনিং কোর্স সেটা করার পরে তখন আরেকটু কনফিডেন্স বাড়লে, এবং আমি ফাইনালি বলবো যখন আমি বলবো যে আমি এবার খুব সিরিয়াসলি ভাবতে শুরু করলাম এভারেস্ট নিয়ে, সেটা হচ্ছে 2022 সালের অক্টোবরে। সে বছর আমি আমাদাবলাম নামে একটা মাউন্টেন ক্লাইম্ব করেছি। আই ওয়াজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু ক্লাইম্ব দ্যাট মাউন্টেন। তো এটার হাইট অনেক বেশি না, এটা 22,350 ফুটের মতো উচ্চতা। But Amadablam is considered as one of the most toughest peak in the world or in the Himalaya, I should say actually. Technically খুবই টাফ একটা মাউন্টেন। তো এই মাউন্টেন ক্লাইম্ব করতে রক ক্লাইম্বিং স্কিলস লাগে, আইস ক্লাইম্বিং স্কিলস লাগে, স্নো ক্লাইম্বিং স্কিলস লাগে। এভারেস্ট ইজ মোস্টলি হচ্ছে একটা আইস ক্লাইম্বিং স্কিলস লাগে। তো এই একটা মাউন্টেন, এটাকে আমরা সবাই স্যার এডমন্ড হিলারি আর তেনজিং নরগের নাম জানি। দেওয়াতে অ্যাকচুয়ালি ফার্স্ট সেন্ট করেছে যারা মাউন্ট এভারেস্টে। তো সেই স্যার এডমন্ড হিলারি ওয়ান্স হি সেড দ্যাট আমাদাবলাম ইজ আনক্লাইম্বেবল। এটা দেখতে এরকম ভয়ঙ্কর এবং এরকম সব ফিচার্স আছে। উনি ইভেন এভারেস্ট ক্লাইম্ব করে আসার পরেই বলেছিলেন যে এভারেস্ট থেকে আমাদাবলামকে দেখছিলেন, অ্যান্ড হি কনসিডার দ্যাট অ্যাজ আনক্লাইম্বেবল। তো মজার ব্যাপার হলো এভারেস্ট ক্লাইম্ব হয় 1953-তে, আর আমাদাবলাম ওয়াজ ক্লাইম্বড ব্যাক ইন 1961, 8 years আফটার এভারেস্ট। এবং হিলারি বলেছিলেন যে এটা আনক্লাইম্বেবল। তো প্রথম যেবার ক্লাইম্ব হয় সেটার টিম লিডার ছিলেন হিলারি, স্যার এডমন্ড হিলারি। বাট হি কুড হ্যাভ ক্লাইম্ব, ওনার টিমের অন্যরা ক্লাইম্ব করেছেন। তো ওই আমাদাবলাম যখন ক্লাইম্ব হলো তখন হচ্ছে আমার কনফিডেন্সটা অনেক গ্রো করলো, এবং সেটা শুধু আমার না, আমাদের দেশের আমার বাকি যারা পর্বতারোহী বন্ধু আছে, আমাদের দেশের পর্বতারোহণ মহলটা আসলে খুবই ছোট। ওরাই তখন বলতে শুরু করলো যে মানে
ওয়াই নট এভারেস্ট? এই প্রশ্নটা ওরাও বলতে শুরু করলো, এবং তখন থেকে আমি খুব সিরিয়াসলি ভাবতে শুরু করলাম যে না, দিস ইজ দ্য রাইট টাইম দ্যাট আই শুড গো ফর এভারেস্ট। যখন এই ফিলিংসটা আসলো তখন ফার্স্ট যে জিনিসটা চলে আসে বা ২-৩ টা জিনিস চলে আসে তার মধ্যে একটা পার্ট হচ্ছে যে ইটস নট চিপ। যে আচ্ছা আমি ঢাকা থেকে বাসের টিকেট করে আমি হচ্ছে বান্দরবন চলে গেলাম। একটা পাহাড়ে উঠে চলে আসলাম। হয়তো আমার হয়তো ৳৫,০০০ বা কিছু একটা টাকার ভিতরে আমি সুন্দর করে থেকে চলে আসলাম। এটা কিন্তু হিউজ একটা ফাইন্যান্সিয়াল একটা জিনিস। কারণ এটা একটা মানে বেস ক্যাম্পে এতদিন থাকতে হবে, বডি কন্ডিশন করতে হবে এবং সেই ক্ষেত্রে আবার আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গিয়ার গুলো আছে, তারপরে এক্সট্রা ফি দিতে হবে, পারমিশন লাগবে এবং শেরপা লাগবে। একা তো ক্লাইম্ব করা যাবে না। তার সেটা একটা বড় একটা পার্ট আছে এবং আরেকটা বড় পার্ট হচ্ছে ইমোশনাল, যেটা আসলে মানে এভারেস্টে যাওয়ার আগে প্রত্যেকটা মানুষের আমি নিজে তো যাই নাই ডেফিনিটলি, বাট যতটুকু আমি জানি যে দ্যাট পারসন মাইট নট কাম ব্যাক। মানে এরকম একটা ডকুমেন্ট আপনাকে সাইন করে দিতে হয়। ফ্যামিলির সাথেও আপনার মোটামুটি এরকম থাকে। এরকম কয়েকটা ঘটনা ঘটছেও। এরকম আমরা দেখছি। আবার কয়েকটা আমরা গত ২ বছর না ৪ বছর আগে এরকম ওয়েস্ট বেঙ্গলেও এরকম একটা ঘটনা হইছে। আপনি ডেফিনিটলি জানেন যে মনে হয়েছিল যে একটা ঘোষণা আসছিল যে অমুক একজন হচ্ছে সে আসলে এভারেস্টে চূড়ায় মারা গেছে। তার বডি আনতে নেপালে গেছে। লাকিলি সেই পারসনটা তখন মারা যায় নাই আরকি। অন্য কেউ একজন মারা গেছে আরকি। সো এরকম সিচুয়েশন কিন্তু হয়। তার মানে একটা পারসন এমন একটা জিনিস করতে যাচ্ছে, তার নিজস্ব হয়তো সাহস থাকতে পারে। কিন্তু তার ফ্যামিলি, এ তাদের বাবা-মা, মায়ের যে একটা ইমোশন থাকে, তার নিজস্ব একটা ইমোশন আছে। ইমোশনটা কিভাবে ডিল করতে হয়, প্লাস অনেক টাকা। সেই টাকাটা আসলে একজন আপনার পক্ষে বা একটা রিজনেবল পারসন এর পক্ষে আসলে এতগুলো টাকা সহজে আসে না। আনলেস সে আসলে বিশাল বড় কারো ফ্যামিলি থাকে বা কিছু একটা থাকে। সো মানিটা কিভাবে ম্যানেজ হইছে আর ইমোশনাল অ্যাঙ্গেল টা কিভাবে আপনি ডিল করছেন এই এভারেস্টে যাওয়ার জন্য যাওয়ার আগে বাসা থেকে মানে দেশ থেকে বের হওয়ার আগ পর্যন্ত কাজটা কিরকম ছিল আরকি? আমাদের মতো দেশ থেকে হচ্ছে এভারেস্ট ক্লাইম্ব করার জন্য চেয়ে একদম আমি যদি লিটারালি বলি, এভারেস্ট ক্লাইম্ব করার চেয়ে হচ্ছে এভারেস্ট যেতে যে অর্থটা লাগে, সেটা ডিঙ্গানো অনেক টাফ ওদের মতো দেশে। কারণ এভারেস্ট, আমি যেহেতু এভারেস্ট এবং লোৎসে, মানে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড এন্ড লোৎসে ইজ দ্য ফোর্থ হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। আমি দুটোই ক্লাইম্ব করেছি এই একই অভিযানে। সো এই অভিযানের খরচ হচ্ছে অলমোস্ট ৳৪৫,০০,০০০। তো এইটা একটা বড় অংশ নেপাল গভর্নমেন্টকে পারমিট ফি হিসেবে দিতে হয়। যেহেতু নেপালের হিমালয়া থেকে, হিমালয়ের ট্রেকিং এবং মাউন্টেনিয়ারিং থেকে দে আর্ন কোয়াইট এ গুড লট অফ মানি। আমাদের যেরকম আরএনজি সেক্টর আমাদের মানে আমি বলবো আমাদের অর্থনীতির মেরুদণ্ড, ওদেরকে তো হিমালয় অনেক ক্ষেত্রেই একটা বেশ ভালো সাপোর্ট দিয়ে থাকে। তো পারমিট ফি বাবদ একটা বড় খরচা হয়, ইন্স্যুরেন্স, দেন দ্য হাই এন্ড গিয়ার্স, দেন বাকি লজিস্টিক্স এগুলোর জন্য সব মিলে একটা বেশ বড় খরচা। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি অনেকদিন ধরেই টাকা পয়সা জমাচ্ছিলাম আগের চাকরি বাকরির ওখান থেকে। তো ইনিশিয়ালি আই আই ট্রাইড ফর স্পন্সর্স, এবং এই জীবনে আমি প্রথমবার আসলে প্রথম করে স্পন্সরের কাছে গেলাম। এর আগে যত অ্যাডভেঞ্চারে করেছি আমার নিজের পয়সাই করেছি, যেহেতু মোটামুটি আমি মিনিমালিস্টিক ওয়েতে লাইফ লিড করি, আমার জন্য সেভিংস করাটা একটু সহজ খানিকটা। তো কিন্তু এইবারের খরচটা আসলে অনেক বড়, যেটা আমার নিজের সেভিংসের হবে না। তো এবার আমি প্রথমবার স্পন্সরের কাছে হচ্ছে গেলাম, এবং প্রথম যে জিনিসটা আমি শিখলাম আর কি, সেটা হচ্ছে হাউ টু রাইট এ স্পন্সরশিপ প্রপোজাল। আমি সেটা জানতাম না। আই ওয়েন্ট থ্রু দ্যাট। আমি বেশ কদিন হচ্ছে ইন্টারনেটে ঘাটাঘাটি করলাম, এবং একটা ভালো স্পন্সরশিপ প্রপোজাল লিখলাম ফাইনালি বেশ কিছুদিন সময় নিয়ে। একটা লং ওয়ান আর একটা ওয়ান পেজার, যাদের হাতে একদমই সময় নেই, ওরা যাতে একবার চোখ বুলে এটাতে ইন্টারেস্টেড কিনা সেটা বুঝতে পারে, এরকম একটা তো স্পন্সরশিপ প্রপোজাল বানিয়ে দেন অ্যাকচুয়ালি রিচ দ্য স্পন্সর্স। তো কিছু জায়গায় অল্প কিছু সাড়া পেয়েছি। তো সেখান থেকে কিছু কিছু পয়সা আসলো। এরপরে যেটা হলো যে আমার যে অ্যামাউন্টটা দরকার ছিল সেটার তুলনায় সেটা বেশ অপ্রতুল। দেন আই স্টার্টেড ক্রাউড ফান্ডিং। আমার শক্তি সামর্থ্যে যারা আসলে বিশ্বাস করে যে এই ছেলেটা পারবে বা একে দিয়ে হবে, তো দে অ্যাকচুয়ালি ডোনেটেড মানি ফর মাই এক্সপেডিশন। দে অলসো বিকেম অ্যাকচুয়ালি পার্ট অফ মাই এক্সপেডিশন। তো ওদের কাছ থেকে আমি একটা হেল্প পেয়েছি। দেন আমি আমার সেভিংস গুলো দিয়েছি, স্টিল আমার ৳৪৫,০০,০০০ জোগাড় হয়নি। দেন আই টুক সাম লোন ফ্রম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো এটা করে আমার এই অভিযানের টাকাটুকু আমি জোগাড় করেছি। আর আপনি যে ইমোশনাল ব্যাপারটার কথা বলছিলেন বা এই দিকটার কথা বলছিলেন, তো
আমার ফ্যামিলি থেকে যেটা হয়েছে যে আমি তো অনেক দিন ধরেই পাহাড়ে যাচ্ছি, আমাদের দেশের পাহাড়ে ট্রেক করছি বা হিমালয়ে যাচ্ছি বা নানান অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করছি। ওরা এই মুহূর্তে এগুলোতে অভ্যস্ত। ইনিশিয়ালি একটু খুব ব্যাপার থাকে যে ফ্যামিলি আসলে কি মনে করে বা ফ্যামিলি, এটা একটা থাকেই যে আমি যেহেতু একদম খুবই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের সবারই খুব একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা থাকে, উইচ ইজ একদমই খুবই লজিক্যাল। এটা থাকাটা একদমই স্বাভাবিক। কিন্তু আমার আমার বাবা মায়েরও এটা ছিল, প্রথম দিকে খুব কনসার্ন ছিলেন যে ছেলে লম্বা সময়ের জন্য আহ, বাড়ির বাইরে থাকছে, আউট অফ নেটওয়ার্ক। যেহেতু আমি যেসব জায়গায় যাচ্ছি মোস্টলি আউট অফ নেটওয়ার্ক, আমাদের হিল ট্র্যাপসের বেশিরভাগ জায়গা। তো এটা নিয়েই খুব বেশি কনসার্ন ছিল আসলে যে কোনো খারাপ সঙ্গে পড়ছি কিনা, তখন মাত্র উঠতি বয়স, এটা খুব হতেই পারে। তা আমি যেটা করেছিলাম যে অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডসদেরকে, যাদের সাথে আমি পাহাড়ে যাই, who are my actually mates, track mates. Actually, I introduced them to my parents. তো তখন ওরা আসলে জানতে ছিল দিজ আর ভেরি গুড পিপল, এইদের সাথে থাকলে আমার ছেলের কোনো হার্ম হবে না বা এরকম কোনো কিছু তো করবে না। তো এটা হেল্প অনেক ক্ষেত্রে। তো এছাড়াও যেটা ছিল যে হিমালয়ে এবার যাচ্ছি, আমি হয়তো বলছি যে আমি চুলু পারিস মাউন্টেন ক্লাইম্ব করবো বা মাউন্ট আমাদাবলা। তো বাবা মা যেটা হয়তো আহ, নামও শুনেনি বেশিরভাগ ক্ষেত্রে। আমাদের কাছে অনেক ক্ষেত্রেই হিমালয় মানে এভারেস্ট, এটা জেনারেল পিপলের কাছে আসলে এটাই, যে আমরা হয়তো একটা মাউন্টেনই চিনি, সেটা এভারেস্ট। তো এগুলো নিয়ে হয়তো একদিন খুব একটা বদার ছিল না, কিন্তু এভারেস্টের নাম বাবা মা জানে বা ফ্যামিলির লোকজন জানেন, সবাই জানে এভারেস্টের নাম, দেশের সব মানুষই জানে। তো এবং আরেকটা এই ক্ষেত্রে ব্যাপার কাজ করছিল, যখন আমি আসলে আই ব্রোক দ্যাট নিউজ টু মাই প্যারেন্টস যে আমি এভারেস্টে যাচ্ছি। তো এবার একটু ওরা একটু কনসার্ন, কারণ এটা এর পেছনে অন্য একটা কারণ আছে। আমাদের দেশ থেকে সর্বশেষ যিনি এভারেস্ট ক্লাইম্ব করেছেন ব্যাক ইন 2013, অলমোস্ট 11 ইয়ার্স ব্যাক, সজল ভাই, সজল খালেদ। সো হি ডিডন্ট রিটার্ন। তো উনি সামিটের পরে ফেরার সময় উনি মারা গিয়েছেন। উনি ওখানে থেকে গিয়েছেন। তো এবং এই স্টোরিগুলা মাই প্যারেন্টস নিউ। তো এই জন্য হচ্ছে এবার এভারেস্ট নিয়ে আমাকে একটু ব্যাক পেতে হয়েছে, যে ওদেরকে বোঝাতে যে আমি এরকম একটা এন্ডেভারে যাচ্ছি। তবে হ্যাঁ, ব্যাক অফ দেয়ার মাইন্ড যে এরা এটাও দেখছিল যে ছেলে এতদিন ধরে কষ্ট করছে এটার পেছনে, আমি লেগে আছি এটার পেছনে, আমার ফিজিক্যাল এফোর্ট দেখছিল। খুব সকালে ঘুম থেকে ওটা আমি দৌড়াতে যাচ্ছি, নানান এক্সারসাইজে নিজেকে বিজি রাখছি, এই এফোর্টটাও দেখছিল। এবং আমার যে প্রিপারেশন, একটা লং প্রিপারেশন, সেই জার্নিটাও আমার বাবা মা জানে। তো এই জন্য হয়তো ওদেরকে অনেকাংশেই আমাকে কনভিন্স করতে বলবো ইজি হয়েছে যে এটার ক্ষেত্রে। স্টিল যেহেতু অ্যাভারেজ যে, এবং এইখানে ক্যাজুয়ালিটি ইজ ভেরি হাই, এবং একটা চান্সেস থাকে একদম পৃথিবীর টপ মোস্ট পর্বত, এবং অনেকগুলা ঘটনা আছে যেখানে একটা বড় সংখ্যক পর্বতারোহী ক্যাজুয়ালিটির শিকার হয়েছেন বা একদমই ফিরে আসেননি। এটা যেহেতু অ্যাভারেজ বলেই সেটা অনেক বেশি লোকজন জানে। তো এইখানে এই জায়গাটা একটু কনফিউশন ছিল বা বাবা মায়ের, বলবো খানিকটা হলো ওদের, বলবো অনিচ্ছা সত্ত্বেও আমাকে ছাড়তে হয়েছে। আবার ব্যাক অফ দ্য মাইন্ড এটাও জানতো যে আমার ছেলে এত প্যাশনেট, ও যাবেই, ঠেকানো যাবে না। তো পরে ওরা আসলে ওইটুকু দোয়া করছিল যাতে আমি আসলে সব ঠিকঠাক করে ঠিকঠাক আবার ফেরত আসতে পারি। তার মানে হচ্ছে আপনি যদি হচ্ছে এমন একটা কাজ লম্বা সময় ধরে করতে থাকেন যেটার ভিতরে আপনি আসলে ভিতর থেকে একটা প্যাশন, ইন্টারেস্ট বা কেয়ার আছে, তাহলে আপনার সারাউন্ডিং এর মানুষ যারা আছে তারা একটা সময় পরে আপনাকে কমপ্লাই করার চেষ্টা করবে। আপনি যদি জেনুইনলি একটা জিনিস চান, সেটা যদি আপনি মানে খারাপ পথে যাওয়াটা না গিয়ে আরকি। সো এভারেস্টে যাওয়াটা ডেফিনিটলি খারাপ কিছু না। এটা ডেফিনিটলি একটা পার্সনের ডেফিনিটলি পার্সোনাল লাইফের, ফ্যামিলিগত লাইফের সাথে এটা একটা কাইন্ড অফ লাইক এ ন্যাশনাল একটা অ্যাচিভমেন্টের মতো একটা বিষয় আরকি। কারণ বাংলাদেশ থেকে খুব বেশি লোক যায় নাই, এবং দি কাইন্ড অফ লাইক এ রিপ্রেজেন্টস দ্য কান্ট্রি আরকি একটা লম্বা সময় পরে। তো আপনি যখন হচ্ছে মানে অনেক স্ট্রাগল করে, এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস বলছেন যে এভারেস্ট জয় করার আগে তার ইমোশনাল জয়, তার পার্সোনাল ফিটনেস বা প্রিপারেশন এর জয় এবং ফাইন্যান্সিয়াল জয়, সবগুলা জিনিস জয় করে গিয়ে এক মানুষ হয়তো বাংলাদেশ থেকে বের হয় এভারেস্টের উদ্দেশ্যে। সো এভারেস্টে ওখানে যাওয়ার পরে আপনার আমরা হয়তো অনেক কিছু আমরা যারা অত বেশি জানি না, কিন্তু আপনার ২ টা জিনিস থাকে। একটা জিনিস থাকে হচ্ছে আপনার
চ্যালেঞ্জ থাকে, হয়তো ফিজিক্যাল চ্যালেঞ্জ, কারো হয়তো হাই অ্যালটিটিউডে গেলে হচ্ছে বডি ঠিক মতো করে কমপ্লাই করে না, কারো আবার হয়তো একটু লুজ মোশন হয়ে যায়, বমি হয়, এটা সেটা হয়, মানে ওই লো অক্সিজেনের সাথে অ্যাডাপ্ট করা রিলেটেড। তার মানে দেয়ার আর ওয়েদারের চ্যালেঞ্জ, ফিজিক্যাল চ্যালেঞ্জ, আবার একটা ইমোশনাল একটা এক্সপেকটেশন। এরকম অনেক দেখা যায়, বা আমরা একটা দুটো স্টোরি যখন শুনি যে ওভার কনফিডেন্ট হয়ে যায়, ওভার হাইপড হয়ে যায়, অথবা ওভার জয়েড হয়ে যায় যে আমি এভারেস্ট জয় করে ফেলছি, এখন তো নামা কোনো ব্যাপারই না। এবং অনেকে বলে যে উঠার চাইতে নামাটাই আরো বেশি কঠিন আর কি। সো মানে হাউ ইউ ব্যালেন্স অল দিস থিংস। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার ওকে, আপনি যাবেন পিকে, কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি সব রেডি টেডি, কিন্তু পরের দিন সকালে ওয়েদার সে চেকটা করে বলছে না আজকে যাওয়া যাবে না, কালকে বা পাশে পরশু। এবং অনেকেরই কিন্তু আবার ওই ইয়ার থেকে আবার ফেরতও আসা লাগে যে না, এখন ওয়েদারের কারণে ইটস নট সেফ টু গো এবং ইটস নট পারমিটেড। সো দেয়ার আর লাইক অল সর্টস অফ লাইক এ মিক্সড সিচুয়েশন আর কি। সো আপনার জার্নিটা কি রকম ছিল, এবং এইটা আপনি কিভাবে নিজেকে আসলে গাইড করছেন ইমোশনালি, ফিজিক্যালি, অ্যান্ড দেন আরো ওয়েদার ওয়াইজ অন্যান্য যে জিনিসগুলো ছিল আর কি, টিল ইউ গো টু দ্য পিক অফ দ্য এভারেস্ট আর কি? আর চ্যালেঞ্জেস তো ডেফিনেটলি অনেকগুলা ছিল। তো এখানের সবচেয়ে মোস্ট চ্যালেঞ্জিং ব্যাপার যদি বলি, ইটস দ্য অল্টিটিউড অ্যাকচুয়ালি। তো এটা এত হাই অল্টিটিউড, একদম পৃথিবীর সর্বোচ্চ চূড়া, এবং আমি একদমই সমুদ্র সমতলের মানুষ। ওটাকে নেগোশিয়েট করা, এটা একটা বড় চ্যালেঞ্জ এটা। আর অন্য চ্যালেঞ্জগুলো তো বাকি থাকে, যেটা হচ্ছে অ্যাভালাঞ্চ বা যেটা তুষারধস। এটা পর্বতের খুবই কমন একটা ফিচার, এবং এইগুলোর উপর কারো হচ্ছে নিয়ন্ত্রণ নেই। তো কিছু জিনিস আছে তো আমরা আসলে নিয়ন্ত্রণ করতে পারি, আর কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। প্রকৃতি যেমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কারণ আমি যখন আসলে এই অভিযানটার জন্য নিজেকে প্রিপেয়ার করছিলাম, তো আমি এমনভাবে নিজেকে প্রিপেয়ার করছিলাম যে আমার কারণে যাতে সামিটটা না হয়, বা আমি অভিযানটা সফল না হয় এরকম যাতে না হয়, মানে আমার প্রস্তুতির কোনো কমতি বা খামতির জন্য যাতে এটা না হয়, এটা আমি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করছিলাম। সেটা আমি যে কোনো অ্যাডভেঞ্চারে বেরোয়ার আগে আসলে নিজেকে এভাবে তৈরি করার চেষ্টা করি। তা আমার প্রিয় একজন লেখক আছে, হারুকি মুরাকামির একটা বই আছে। উনি ইজ এ লং ডিস্টেন্স রানার, ইজ অ্যাকচুয়ালি ম্যারাথনার। তো ওনার একটা বই আছে, হোয়াট আই টক ওয়েন আই টক অ্যাবাউট রানিং, সেখানে একটা লাইন আছে, পেন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশনাল। তো এইটা আমি সবসময় মনে রাখার চেষ্টা করি যখন আমি কোনো কিছুর জন্য প্রিপারেশন নিই, যে পেইন তো হবেই, কিন্তু আমি আসলে মাউন্টেনে গিয়ে সাফার করবো কিনা, বা অ্যাডভেঞ্চারটা করার সময় এনজয় করার মধ্যে সাফার করবো কিনা, আহ, সেটা সেটা আমি ডিসাইড করতে পারি। আমি যদি আসলে প্রিপারেশনটা ওইভাবে নেই, তাহলে আমি বলবো যে সেটা সাফার করার চেয়ে অনেক বেশি এনজয় করবো পুরো অভিযান। তো আমি নিজেকে আসলে ওইভাবে প্রিপেয়ার করেছি। সেজন্য অনেকগুলো চ্যালেঞ্জ হয়তো, যেগুলা অনেক কাছে হয়তো অনেক বড় হয়ে ধরা যায়, আমার ক্ষেত্রে খানিকটা বলবো কমই হয়েছে। স্টিল প্রকৃতির বিষয়গুলো তো আমি কন্ট্রোল করতে পারি না। অ্যাজ লাইক ব্লিজার্ড হচ্ছে, তুষারঝড় হচ্ছে, এরকম তুষারঝড় আমি পড়েছি এভারেস্ট থেকে নামার সময়। তো এই জিনিস বা ওয়েদারের কথা আপনি বলছিলেন, মানে খুবই খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আমাকে সবাই যখন জিজ্ঞেস করে যে মানে সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা কি ছিল, তো মাউন্টেনে, যেটা মাউন্ট এভারেস্টের মতো বলবো, তো শরীরকে অ্যাক্লামাটাইজেশন করতে হয়, উচ্চতার সাথে খাপ খাওয়াতে হয়। যে এরকম একটা অভিযানে 2 মাস সময় লাগে আসলে এই জিনিসটার জন্য, যে ধীরে ধীরে শরীরটাকে অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা দুটোর সাথে খাপ খাওয়াতে হয়। বেস ক্যাম্প থেকে আমরা ক্যাম্প 1 যাই, আবার নিচে চলে আসি, ক্যাম্প 1 ক্যাম্প 2 যাই, আবার নিচে চলে আসি, ক্যাম্প 1 2 3 পর্যন্ত যাই, ফের আবার বেস ক্যাম্পে চলে আসি। এইভাবে হচ্ছে আমরা ধীরে ধীরে এই শরীরটাকে খাপ খাওয়াই। তো এই আমার এরকম অ্যাক্লামাটাইজেশন রোটেশন শেষ হওয়ার পরে একটা লম্বা সময় আমাকে বেস ক্যাম্পে বসে রাখতে হয়েছে। আই ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যাকচুয়ালি রাইট উইন্ডো, রাইট হচ্ছে ওয়েদার উইন্ডো, যে সময়টাই এভারেস্টের চূড়ায় আমার দরকার ছিল 4 থেকে 5 দিনের একটা ভালো ওয়েদার উইন্ডো, যেখানটাই পর্বতের চূড়ায় জেট স্ট্রিম বলা হয়, যেটা প্রচুর বেগে বাতাস চলে এবং মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারে এরকম বাতাস। তো ওই জেট উইন্ড যে সময়টায় না থাকে, ওই সময়টুকুর জন্য আসলে আমরা আহ, পর্বতে ওয়েট করছিলাম। তো আমার বডি ওই সময় তৈরি, আমার অ্যাক্লামাটাইজেশন রোটেশন হয়ে গেছে। এখন ঠিক ওই মানে ওই বলবো মাহেন্দ্রক্ষণের জন্য ওয়েট করা, সেটা এবং পৃথিবীর উচ্চতম পর্বতের বেস ক্যাম্পে অলমোস্ট 17,000 ফিট উচ্চতায় বসে আছি, যে ওয়েট করছি যে কখন সেই সময়টুকু আসে। তো এইটা আমার জন্য বলবো মানে ভেরি 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 চ্যালেঞ্জ। তো
এটা একটা বড় চ্যালেঞ্জ। এছাড়া আর বাকি যে জিনিসগুলো আছে, ক্রেভাস বলে একটা টার্ম আছে। ক্রেভাস বলতে আমি বলবো যে সহজ ভাষায় বললে হচ্ছে আহ তুষারের ফাটল বা বরফের বড় বড় ফাটল যেখানে মানুষজন পড়ে যেতে পারে। তো এই জিনিসগুলোকে আসলে বা একদম খুব কনকনে হাওয়া, এই জিনিসগুলোর সাথে নেগোশিয়েট করতে হয়। খুবই নিম্ন তাপমাত্রা, যেমন দ্য লোয়েস্ট টেম্পারেচার আই গট ইন দিস এক্সপিডিশন ওয়াজ অলমোস্ট -45 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এই জিনিসগুলোর সাথে হচ্ছে শরীরটাকে ধীরে ধীরে খাপ খাইয়ে নিতে হয়, এবং আই ওয়াজ লাকি এনাফ যে আমি সবগুলা ঠিকঠাক করতে পেরেছি। So, ধরেন আপনি একটা 5 দিনের উইন্ডো পেয়ে গেলেন যে এইটা সময় পাওয়া গেল, আপনি বেস ক্যাম্প থেকে বের হচ্ছেন। আপনার তো একা না, আরো অনেক মিলে একটা টিমে যায়। একা একা কিন্তু কেউ যায় না, বা একজন দুজন কিন্তু এভারেস্টে উঠা যায় না। একটা গ্রুপ অফ পিপল যায়, এবং প্রত্যেকটা যেই স্টেপ আছে এর মধ্যে হয়তো কোনোটা জায়গায় ঘুরে যেতে হয়, কোনো জায়গায় মাঝখানে একটা গ্যাপ আছে, সেখানে ল্যাডার দিয়ে পার হতে হয়, কোনো জায়গায় রোপ আছে, রোপ ধরে যেতে হয়। এবং আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে সামনের জন, পিছনের জন, মানে ইউ আর নট ইয়োরসেলফ, ইউ আর পার্ট অফ দ্য হোল টিম আর কি। আপনি ফুল একটা ডিসিপ্লিন এবং প্রসেস দিয়ে আপনাকে যেতে হবে। সেখানে কোনো গাদ্দারি চলবে না, বা কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু চলবে না আর কি। পাহাড় ডাজন্ট অ্যাকসেপ্ট এনি অফ ইয়োর মানে স্পট ইন্টেলিজেন্স বা কিছু একটা আর কি। সো আপনি যখন উইন্ডো নিয়ে বের হলেন, অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ডান্স, একদম পিকে যাওয়া পর্যন্ত এই জার্নিটা যদি আমাদের সাথে একটু এক্সপ্লেইন করেন। Most of us will never be able to go there আর কি, or experience in our life. হয়তো খুবই রেয়ার একজন মানুষ হয়তো মাঝে মধ্যে করলেও করতে পারে, ইউ নেভার নো, বাট মোস্ট অফ দ্য কেসে উই উইল নট বি এবল টু গো দেয়ার আর কি। তো ওখান থেকে বের হয়ে পিক পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স, জার্নি, মাইন্ডসেট অ্যান্ড অ্যাক্টিভিটিস গুলো কি কি ছিল আর কি? ওকে, যখন আমি আসলে বেস ক্যাম্পে লম্বা সময় ওয়েট করছিলাম, উইচ ইজ অলমোস্ট সাইক্লামাইজেশন রোটেশনের পরে অলমোস্ট 14 days। তো এরপরে হচ্ছে একটা ওয়েদার উইন্ডো ওপেন হলো, এবং তখন দেখা গেল যে ঠিক আছে, ওয়েদার মোটামুটি ঠিকঠাক থাকবে, এবং আমাদের হচ্ছে মানে এখন হচ্ছে অ্যাসল্টের টাইম, দ্যাট ফাইনাল অ্যাসল্ট। তো আমরা যেটা করেছি এভারেস্টে, বেসিক্যালি বেস ক্যাম্পের পরে হচ্ছে 4টা ক্যাম্প হয়, দেন উই গো ফর দ্য সামিট পুশ। আর আমার যেহেতু এভারেস্টের সাথে লোৎসো প্ল্যান ছিল, আরেকটা 8,000 মিটার পর্বত প্ল্যান ছিল। তো আমাকে হচ্ছে আমার বলবো আরো 2টা এক্সট্রা ডে লাগবে এটার জন্য। তো বেস ক্যাম্প থেকে বেরোলাম 14 তারিখ দিবাগত রাত, বা 15 তারিখ একদম রাত অলমোস্ট 2টার দিকে বেরিয়েছি আমি বেস ক্যাম্প থেকে। এবং বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1-এর রাস্তায় বলবো হচ্ছে এই পুরো এভারেস্ট অভিযানের অন্যতম বড় অবস্টেকল অবস্থিত, যে সেটাকে বলা হয় খুম্বু আইসফল। আমি একটু সহজ করে বলি, বা খুম্বু গ্লেশিয়ারের অংশ এটা। গ্লেশিয়ার মানে হচ্ছে একটা হিমবাহ বা বরফের নদী। তো এবং নদী যেহেতু সেটার প্রবাহ থাকবে, এবং এইখানে বরফগুলো সরে, কিন্তু সেটা এত হচ্ছে স্লোলি সরে, যেটা হয়তো খালি চোখে দেখা যায় না, কিন্তু বরফগুলো সরে। এখানে উপর থেকে যখন তুষারপাত হয়, বরফ জমা হয়, বরফ সরে। এই মুভমেন্টের ফলে এই হিমবাহে অনেকগুলো ফাটলের সৃষ্টি হয়, বা যেটাকে আমরা বলছি আসলে ক্রেভাস। তো এরকম ফাটল সৃষ্টি হয়। তো এই ক্রেভাস গুলো খুব সাবধানে নেগোশিয়েট করতে হয়। আপনি একটু আগে বলছিলেন হচ্ছে ল্যাডার দিয়ে ক্রস করতে হবে, ওই ক্রেভাস গুলাই মূলত হচ্ছে অ্যালুমিনিয়াম ল্যাডার দিয়ে ক্রস করতে হবে। তো এই বেস ক্যাম্প থেকে বেরিয়ে এই কুম্ভ আইসফলকে নেগোশিয়েট করতে হলো। আগেও যেহেতু আমার দুবার এর মধ্যে আমি যখন রোটেশন করছিলাম সেটা করেছি, তো তখন আর খুব কঠিন মনে হচ্ছিল না, এবং তখন কম সময় লেগেছে। আর এটা সবসময় রাতের বেলা হচ্ছে নেগোশিয়েট করা হয়, কারণ হচ্ছে যখন এখানে অনেকগুলো বরফের হচ্ছে আইস পিলার আছে, অনেক লম্বা লম্বা, কয়েক 8-10 তলা 15 তলা উঁচু। এবং আহ, রাতের বেলা ক্রস করা হয় ওই কারণেই, যখন দিনের বেলা যখন সূর্য ওঠে বা একদম কড়া সূর্য ওঠে, তখন হচ্ছে এগুলো গলে যাওয়ার চান্সেস থাকে, এবং গলে গিয়ে হচ্ছে পর্বতারোহীদের গায়ে পড়ার চান্স থাকে। এবং এরকম অনেকেই প্রাণ হারিয়েছেন, এই কুম্ভ আইসফল অনেক পর্বতারোহী এ পর্যন্ত প্রাণ নিয়েছে, একদম সাবধান থাকা সত্ত্বেও এটা হয়। তো এনিওয়ে, এবার এই সেই কুম্ভ আইসফলটাকে নেগোশিয়েট করতে হলো, এরকম অসংখ্য পিলার ক্লাইম্ব করতে হলো, অনেকগুলা ক্রেভাস হচ্ছে বলবো সেই অ্যালুমিনিয়াম ল্যাডার্স দিয়ে ক্রস করতে হলো, এবং আরো অনেক নানান চ্যালেঞ্জ আছে, অনেকগুলো আইস ওয়াল আছে, সেগুলো ক্লাইম্ব করতে হলো। এবং ফাইনালি আই রিচ ক্যাম্প 1। তা আমি যেহেতু প্ল্যান করেছিলাম ক্যাম্প 1 আমি থাকবো না, এবং আমার ওই কনফিডেন্সটুকু ছিল যে আমি একদিনে ক্যাম্প 2 অব্দি যেতে পারি। দেন আই ওয়েন্ট টু ক্যাম্প 2 ওই দিনেই। অলমোস্ট সকাল 9:30-10টা নাগাদ আমি
ক্যাম্প টু পৌঁছে দেয় এবং ওই দিন এবং তার পরের দিন আমরা হচ্ছে ক্যাম্প টুতেই রেস্ট করি এবং সেটা এবার হলো 17 তারিখ খুব সকাল সকাল হচ্ছে ক্যাম্প 3 এর উদ্দেশ্যে যাত্রা এবং ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 এর এখান থেকে বলবো আরো একটা বড় চ্যালেঞ্জ সামনে আসে। আমি যদিও পর্বতটা ক্লাইম্ব করছি এভারেস্ট, কিন্তু ক্যাম্প 2 এর উপরের রাস্তা থেকে শুরু যে জায়গাটা শুরু হয় সেটাকে বলা হয় লোৎসে পিস। লোৎসে পর্বতটার উপর দিয়ে ক্লাইম্ব করতে হয় এবং হুইচ ইজ ওইটার গ্রেডিয়েন্ট ইজ অলমোস্ট 60, 70, সামটাইমস 80, 85 এরকম গ্রেডিয়েন্টে এবং খুবই স্লপি একটা জায়গা। তো ওই ক্যাম্প টুতে ক্যাম্প থ্রির রাস্তায় সে লোৎসে পেসের দেখা পেলাম এবং ওখানে ক্লাইম্ব করা নিঃসন্দেহে খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। এবং এই বছরে যেটা হয়েছে, এই বছর না লাস্ট কয়েক বছর ধরে এই চ্যালেঞ্জটা মাউন্টেনিয়াররা ফেস করছে আগের চেয়ে অনেক বেশি। আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে অনেক কথাবার্তা বলছি রিসেন্ট টাইমসে। গ্লোবাল ওয়ার্মিং এর দেখার সবচেয়ে ভালো জায়গা ডেফিনেটলি হচ্ছে হিমালয়, যে গ্লেশিয়ারগুলো রিট্রিট হচ্ছে যত পেছনের দিকে চলে যাচ্ছে, তুষারপাতের পরিমাণ কম হচ্ছে, এগুলো মাউন্টেনিয়ারও ফেস করছে। এই বছরে যেহেতু আগের বছরগুলোর তুলনায় কম পরিমাণ তুষারপাত হয়েছে, তো ভেতরের যে শক্ত বরফ বা ব্লু আইস যেটাকে আমরা বলি সেটা বেরিয়ে গেছে। তো সেটাতে আসলে মাউন্টেনিয়ারদের শক্ত বরফে আমাদের মাউন্টেনিয়ারদের মাউন্টেনিয়ারিং বুটের নিচে এক ধরনের ক্রাম্পন বা কাটা, হ্যাঁ এক্স্যাক্টলি স্পাইকের মতো কাটার মতো তাই ক্রাম্পনস বলা হয়। সেই ক্রাম্পনটাও ঠিকঠাক আটকায়। তো শক্ত তো আপনার পাথরের মধ্যে তো আটকাবে না একদম, হ্যাঁ যদিও এটা বরফ কিন্তু একদম শক্ত পাথরের মতো এক্স্যাক্টলি। এবং ওটাতে আছাড় খাওয়ার একটা বড় চান্স থাকে আর কি। আমরা যখন ছোট বরফ করি তো একদম শক্ত হয়ে গেলে, অথবা আমরা ছোট স্কি করতে গেলে দেখা যাচ্ছে ওই জায়গায় বুটটা টাচ্ছে না, মানে আছাড় খেয়ে পড়ে গেলে কিন্তু আবার অন্য ধরনের হিসাবের স্লোপ টোপ আছে, অনেক অনেক মানে ডেঞ্জার জিনিস হতে পারে একদমই। মানে আমি যদি সেটার কনসিস্টেন্সি বলি সেটা একদমই পাথরের মতো। তো সেই ব্লু আইসটা এক্সপোজ হয়েছে এবং ওটাতে ক্লাইম্ব করা উইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। তো আমাকে সেটা নেগোশিয়েট করতে হলো। আর সেদিন সেই বলবো ক্যাম্প 3 পৌঁছালাম লোৎসে পেসের উপর দিয়ে। সেটাও খুব খাড়া একটা ঢালে অবস্থিত অল্প কিছু তাঁবুর জায়গা, সেটাই ক্যাম্প 3। ওখান থেকে ক্যাম্প 3 থেকে ক্যাম্প 4 এর রাস্তাটা পরের দিন যখন বেরোলাম দ্যাট ওয়াজ মোর চ্যালেঞ্জিং। এবং ওখানে আরেকটা জায়গা, দুটো জায়গা ক্রস করতে হয়। একটা ইয়েলো ব্যান্ড বলা হয়, একদম সাদা পর্বতের মধ্যে হঠাৎ করে এক ধরনের হলুদ রঙের একটা পাথরের ব্যান্ডের মতো জায়গা, ইয়েলো ব্যান্ড। তো ওইটা ক্রস করতে ওইটা একটা চ্যালেঞ্জ। আর একটা জায়গা আছে জেনেভা স্পার বলা হয়। তো এটা সুইজারল্যান্ডের জেনেভার শহরের নামে 1952-তে যে মাউন্টেনিয়াররা ওটা ক্রস করেছিলেন, দে অল ওয়ার ফ্রম অ্যাকচুয়ালি জেনেভা। তো পরে ওরা ওটার নামকরণ করেছিলেন জেনেভা স্পার। এটা একটা রকি প্রজেকশন, একদম হোয়াইট মাউন্টেনের এগেনস্টে একটা রকি প্রজেকশন। তো সেটা এই দুটা বেশ ট্যাকল করা বেশ টাফ আমি বলবো। তো এই দুটো ট্যাকল করে ফাইনালি অলমোস্ট around 8-9 hours to reach Camp 4, which is the summit camp of Mount Everest. তো এবং ওই দিন রাতেই, যেদিন আমরা ক্যাম্প 4 এ পৌঁছাই, ওই দিন রাতেই হচ্ছে আমরা আসলে সামিট পুশ দেই। তো সাধারণত এটা পর্বতের সামিট পুশগুলো সবসময় রাতে হয়। এটা একটা কারণ আছে। কারণ হলো রাতে হচ্ছে ওয়েদারটা একটু বেশি স্টেবল থাকে, আর সূর্যের আলো পড়লেই চান্সেস থাকে যে বরফগুলো করে যাওয়ার এবং অ্যাভালাঞ্চ বা এরকম তুষারধস হওয়ার। আরেকটা কারণ থাকে, আমরা সাধারণত দিনের বেলা যাই এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে, সেখানে আমরা থাকি, তাঁবু পিচ করি বা রান্না বান্না করি, এরকম ব্যাপার স্যাপার হয়। কিন্তু পর্বতের সামিটে বা চূড়ায় কেউ থাকে না। ওখানে গিয়ে আমাকে নিয়ারেস্ট যে ক্যাম্প বা সামিট ক্যাম্প সেটাতে ফেরত আসতে হবে। সেই জন্য আসলে অনেক সামিটটা অনেক বড় জায়গাও না যে আপনি তাঁবু টাবু করে, এটা কোনো ফ্ল্যাট সারফেস না যে এখানে ফ্ল্যাট সারফেসের মধ্যে আপনি তাঁবু কাটবেন, এটা সেটা করবেন, থাকবেন। আবার এটা এত কোনো একটা এনভায়রনমেন্ট আছে, সেখানে অক্সিজেন আছে যে আপনি আরামসে থাকতে পারবেন। এমনিতে তো আপনার হচ্ছে ওই আগের সামিট গুলোতেই অক্সিজেন নিয়ে টানাটানি অবস্থা, তার উপরে গিয়ে তো আরো অবস্থা খারাপ আর কি। এক্স্যাক্টলি। তো ওই এটার জন্যই হচ্ছে আসলে ফিরে আসতে হয় নিয়ারেস্ট ক্যাম্পটাতে। তো সেই জন্যই রাতের বেলা বেরোনো, এবং ওই রাতেই আমরা বেরোলাম। আমি একটু দেরিতে বেরিয়েছি, রাত 11টা 11:30 এরকম করেই বেরিয়েছি, একটু বেশ দেরিতেই আমার সামিটের উদ্দেশ্যে বেরোনো। এবং পুরো রাত আসলে হচ্ছে আমাদের হেডল্যাম্প যে থাকে মাথার উপরে হেডল্যাম্প, সেটার আলোতেই ক্লাইম্ব করতে হয়। এবং এই ক্যাম্প 4 থেকে বা সামিট ক্যাম্প থেকে অনেকগুলো আমি বলবো ফিচার্স আছে, এভারেস্টের নানান ফিচার্স আছে, লাইক
একটা ব্যালকনি বলে একটা জায়গা আছে, দেন দেন কাপ সাউথ সামিট, তারপরে হিলারি স্টেপ, এরকম সবগুলো স্টেপ ধীরে 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 পেরোতে। এবং আমি আই ওয়াজ ক্লাইম্বিং উইথ দ্য সাপ্লিমেন্টারি অক্সিজেন। তো ওই অক্সিজেন নিয়ে ক্লাইম্ব করতে করতে ফাইনালি আই রিচড এ প্লেস যেখান থেকে আর কোথাও যাওয়ার নেই, যে এরপরে আর কোথাও আর আর কেউ উপরে যাওয়ার জায়গা নেই। এক্স্যাক্টলি। তো আর উপরেও যাওয়া জায়গা নেই। এবং সেটা এটা এমনভাবে প্ল্যান করা হয় যাতে আপনি হচ্ছে ভোরের সূর্যটা গিয়ে সামিটে গিয়ে দেখতে পারেন আরকি। এমন যাওয়া হচ্ছে যে আপনি যে ভোরের সূর্যটা পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গা আমার পায়ের নিচে, সেখান থেকে আমি সূর্যটাকে দেখতেছি। মানে ওই অনুভূতিটা কি আরকি? সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন আরকি। আমি সানরাইজ দেখেছি বেসিক্যালি ক্লাইম্ব করতে করতে। তখন আমি চূড়ার কাছাকাছি যাচ্ছিলাম। আমি ক্লাইম্ব করেছি নেপাল স্থানের সময় সকাল 8টা 20 মিনিটে। আমি আহ, যেতে যেতেই সূর্যোদয়টা দেখছিলাম, এবং এটা হ্যাভেনলি। আমি বলবো যে একদম পৃথিবীর সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে আর সূর্যটাকে উঠতে দেখা, এটা খুবই হ্যাভেনলি একটা ফিলিংস। আর ফাইনালি শেষ রিজ লাইনটা ক্রস করে আমি যখন এমন একটা জায়গায় দাঁড়ালাম যেখান থেকে আর কোথাও যাওয়ার নেই, এবং আমি খুব মুগ্ধ চোখে হচ্ছে দেখছিলাম যে বাকি দুনিয়াটাকে। আমি যেহেতু নেপালের দিক থেকে ক্লাইম্ব করেছি, আমি তিব্বতের দিকটা খুব আগ্রহ নিয়ে দেখছিলাম। যেহেতু এই মূলত দুই দিক দিয়ে ক্লাইম্ব হয়, নেপাল আর তিবেটের সাইডটা। এবং তিব্বত নিয়ে আমার একটু নিজের একটু আগ্রহ বা প্যাশন বা ভালো লাগা কাজ করে। সারা জীবন ছোটবেলা থেকে পড়ে এসেছি যে নিষিদ্ধ দেশ, বা লাসার কথা বলেছি, পড়েছি যে নিষিদ্ধ নগরী, এটা নিয়ে একটা ভালো লাগা কাজ করছিল। এবং এক্স্যাক্টলি যেটা হচ্ছিল আর সেটা হচ্ছে আমি খুব আগ্রহ নিয়ে ওই দিকের মাউন্টেন্স গুলো দেখছিলাম, এবং দেখছিলাম যে একদম দিগন্ত বিস্তৃত অনেকগুলা হচ্ছে পাহাড়ের সারি, বাদামি পাহাড়। তিব্বতের দিকটা একটু মূলত ধূসর পাহাড় বেশি, যেগুলোর উপরে হয়তো খানিকটা আইস বা স্নোর প্যাচ আছে। তো এবং ফাইনালি আমি অবশ্যই এটাও জানতাম যে এই মাউন্টেন ক্লাইম্ব করাটা বা এভারেস্টের চূড়ায় যাওয়াটা হচ্ছে আমার জার্নির মাত্র 1/4। কারণ আমাকে ঠিকঠাক নিচে নেমে আসতে হবে, দেন আই হ্যাভ টু গো ফর অলসো লোৎসে, এবং লোৎসে থেকেও সেফলি ডিসেন্ড করতে হবে। এবং আপনি যেটা বলছিলেন যে নামার সময় আসলে অনেক বেশি দুর্ঘটনা, উইচ ইজ ভেরি ট্রু। কারণ আমরা আসলে ওঠার সময়ই আমাদের বলবো হচ্ছে শক্তিটুকু অনেকাংশেই ব্যয় করে ফেলি। দ্যাট টাইম উই হ্যাভ আওয়ার টায়ার্ড লাংস, টায়ার্ড লেগস। এবং নামার সময় যেটা হয়ে থাকে যে আমাদের শরীরের ভরকেন্দ্র হচ্ছে একটু আমরা শরীরের সামনের দিকে ঝুঁকে থাকে, এই জন্য শরীরের ভার কেন্দ্রটা একটু নড়ে যায়, এবং চান্সেস থাকে যে পা হটকে যাওয়ার বা পড়ে যাওয়া। তো এই জন্য আরো বেশি আসলে বলবো কনসিয়াস থাকতে হয় অনেক বেশি, এবং ভিজিলেন্ট, অনেক বেশি ভিজিলেন্টও থাকা লাগে। তো এবং ফাইনালি আমি 8টা 20-এ নেপালিস্তানের সময় ক্লাইম্ব করার পরে আমি চূড়ায় 1 ঘন্টা 10 মিনিট ছিলাম, এটা আমার মনে আছে। আই ওয়াজ এনজয়িং মাই সারাউন্ডিংস। আর এটার অন্য একটা কারণ ছিল যে আমি যদি সাপ্লিমেন্টারি অক্সিজেন আমি ইউজ করছিলাম, স্টিল যেটা ছিল যে আমি পর্বতের চূড়ায় হচ্ছে দেখলাম যে সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়া ব্রিথ করা যায় কিনা। তো আমি অক্সিজেন মাস্কটা খুলে দেখছিলাম যে দেখছি না, আমি ব্রিথ করতে পারছি, এবং এটার জন্য আমি একটু আসলে বেশি সময় থাকতে পেরেছি। আদারওয়াইজ আমার সবসময় হয়তো কারণ মনে হতো হ্যাঁ, নামার পথে খচখচানি। অক্সিজেন শেষ হয়ে গেলে কিন্তু আরো এক্স্যাক্টলি। বিপদ আরকি। হ্যাঁ, খচখচানি থাকতোই যে আমার অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে কিনা। যেহেতু আই ওয়াজ নট ব্রিদিং সাপ্লিমেন্টারি অক্সিজেন, সেজন্য আমি একটু বেশি সময় থাকতে পেরেছি। একটা একটা বড় একটা প্রবলেম, এটাকে আমরা অনেকে হয়তো মিড লাইফ ক্রাইসিস বলে থাকি বা কিছু একটা করতে পারে, বাট যেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হইতে পারে। যেমন আমরা অনেক দেখি অনেকগুলা মানে মিউজিশিয়ান সেলিব্রিটির লাইফেও হয় যে আপনি যখন একটা পিকে উঠে যান তারপরে আর কি আরকি আপনার আর পাওয়ার মতো কিছু থাকে না। এটা আমরা অনেকেই দেখি, অনেক সেলিব্রিটি এটা সেটা দেখি যখন তারা একদম জনপ্রিয়তার তুঙ্গে উঠার আগ পর্যন্ত তাদের নিজের ভিতরে একটা ড্রাইভ থাকে যে আচ্ছা আমি জনপ্রিয় হব বা এটা সেটা হব, অথবা আমি ওইটা হয়ে যাব, হেন তেন হয়ে যাব। যখন they reach their destiny, they don't have anything else. Now it caused them kind of like a directionless, frustrated বা এমন জানি একটা হয়ে যায়। কারণ আপনার নিজের ক্ষেত্রে হচ্ছে আপনি এভারেস্ট উঠছেন, এর উপরে আর কি উঠবেন? ইউ হ্যাভ নাথিং এলস লেফট, রাইট? তা আপনার একজন মাউন্টেনিয়ার হিসেবে আপনার ড্রিম হয়তো গত 14 বছর ধরে ছিল এটা উঠবো, এইটা উঠবো, ওখানে যাব, কিলিমানজারো, এটা সেটা যাব, ওটা যাব, তারপরে এভারেস্টে উঠবো। কিন্তু এভারেস্ট উঠার পরে ইউ ডোন্ট হ্যাভ এনি ড্রিম এনিমোর। আপনার গোল আর নাই। হাইস্ট গোল তো আপনি অ্যাচিভ করে ফেলছেন।
রাইট, মানে এর উপরে আর কই যাবেন আপনি? এর উপরে তো যাইতে পারেন যে এভারেস্টের আরো 1000 ফিট উপরে কিছু যাবে, 500 ফিট উপরে যাবে। দেয়ার ইজ নাথিং এলস রিমেইনিং। এটলিস্ট এই দুনিয়াতে নাই আর কি। অন্য কোনো মঙ্গল গ্রহে যাইতে পারলে আলাদা হিসাব হয়তো, বা অন্য কোনো গ্রহে গেলে আলাদা হিসাব। সো মানে ভিজিবল হিসাবে আপনার লাইফে এভারেস্টকে বিট করার মতো গোলটা নাই, বা এটার আফটার ইফেক্ট তো অনেক কিছু আছে, সেটা আমরা পরে চিন্তা করলাম। কিন্তু অ্যাজ এ পার্সন অ্যাসপাইরেশন যেটা আপনাকে ড্রাইভ করে, সেই মোটিভেশন বা সেই পুল মেকানিজম যেটা আপনাকে এভারেস্টের চূড়ে আপনাকে ধরো ডাকতো, টানতো, এটা হইতো, সেখানে আপনি কি যেন 1 ঘন্টা 10 মিনিট ওখানে ছিলেন, একটা দেখলেন, একটা এক্সপেরিয়েন্স করে আসলেন। হোয়াট নেক্সট? হাউ ইউ ডিফাইন দ্য নেক্সট ইন ইউর লাইফ, যেটা আপনাকে আবারও গিভ ইউ দ্য মোমেন্টাম, আপনাকে ড্রাইভ করবে, আপনাকে চলার একটা অনুপ্রেরণা দিবে আর কি। অ্যাজ এ মাউন্টেনিয়ার হিসেবে অ্যাটলিস্ট আউটসাইড থেকে আই ডোন্ট সি এনিথিং বিগার দ্যান দ্যাট। সো হাউ ডু ইউ ডিল উইথ ইট? মানে সাম পিপল কুড বিকাম ফ্রাস্ট্রেটেড হোয়েন দে অ্যাচিভ দেয়ার গোল অফ দেয়ার লাইফ, যে এতদিন ধরে আমি স্বপ্ন 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 দেখছি। এটার একটা সহজ এক্সাম্পল হচ্ছে, আপনি অনেকদিন প্রেম প্রীতি করে টোরে যখন বিয়ে করেন, বিয়ে করার স্বপ্নটা দেখেন, বিয়ে করার পরে আচ্ছা এখন উল্টো পাল্টা গুবলেট পেকে গেছে আর কি, এই টাইপের একটা বিষয়। সো আপনি এভারেস্টে উঠার পরে how you deal with you have nothing else bigger than this, or how you define it? ওকে, এইটা আপনি একদমই খুব রাইটলি বলেছেন যে প্রেমের ক্ষেত্রে বা এরকম ক্ষেত্রে তো যে কোনো কিছুই আসলে যে না পাওয়া পর্যন্ত সেটা পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা থাকে এটা মানুষের। এবং পাওয়া হয়ে গেলে সেটা অনেকাংশেই স্তীমিত হয়ে যায়। যে এখন আমার কাছে মানে ইটস বিন 3 মান্থস এভারেস্টের স্টিল আমি বলবো যে এখন হচ্ছে আমার কাছে বলবো ওই সেই তীব্র আকাঙ্ক্ষাটুকু ওটা নেই হয়তো। এখন হচ্ছে কয়েকটা দিনের সমষ্টি, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, প্রথম প্রেমের ক্ষেত্রেও আরো হতে পারে। কিছুদিন পরে আরো আরো ফেড হ্যাঁ, আউট হবে আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মেমোরির ইমোশনটা আছে, থাকবে। ইটস এ কাইন্ড অফ লাইক এ পিন পয়েন্ট অফ ইউর লাইফ, ইট উইল নেভার গো জিরো, ইট উড বি দেয়ার। বাট আছে না যে ক্রেজটা, উঠার আগের 1 মাস আগে যে অবস্থা ছিল, 3 মাস আগে যে অবস্থা ছিল, 3 মাস পরে ডেফিনেটলি সেই স্টাইলে নাই, ইটস এ ডিফারেন্ট ডিরেকশনে আছে। সো হাউ ইউ সেট দ্য নেক্সট পার্ট অফ ইউর লাইফ, আপনার এখন আরো হয়তো অনেক বছর বাঁচবেন দুনিয়াতে, তাহলে আপনি কিভাবে ড্রাইভ করবেন নিজেকে অ্যাজ এ মাউন্টেনিয়ার হিসাবে আর কি। ওকে, এইটা ওই যে অনেকটুকুই যে সেটা প্রথম প্রেমের মতোই বলি বা কোন ট্রফি জেতা, খেলায় কোনো ট্রফি জেতা বা চ্যাম্পিয়ন হওয়া বা পাহাড় চড়া, এটার ক্ষেত্রে ওই ধীরে ধীরে ফেড বা আউট আমি হতে থাকে। ম্যান অফ দ্য ম্যাচ হব, বাট ম্যান এক্স্যাক্টলি। অফ দ্য ম্যাচ একবার হয়ে গেলাম, 2বার হয়ে গেলাম, 3বার হয়ে গেলাম, হয়েছি তো। ম্যান অফ দ্য সিরিজ হলাম, এক্স্যাক্টলি। ওকে আর কি হব? হ্যাঁ, তো হ্যাঁ। আমার ক্ষেত্রে আমি বলবো যে এইটা মানে আমি চাই যে সবসময় যে নতুন নতুন কিছু আসলে আমি চ্যালেঞ্জ খুঁজে পাই এবং সেইটুকু যেমন ওই রকম চ্যালেঞ্জ আমার সামনে আছে, যে যে গোলগুলো আমি অলরেডি সেট করেছি। এভারেস্ট ঠিক আছে, লিটারালি দ্যাটস দ্য বিগেস্ট মাউন্টেন, বাট দেয়ার আর মোর টাফেস্ট মাউন্টেন দেন এভারেস্ট। এরকম অনেকগুলো আছে যেগুলো হচ্ছে টেকনিক্যালি উইচ ইজ মোর টাফ। আই কুড সে অন্নপূর্ণা স্নেক। অন্নপূর্ণা যদিও ইটস দ্য 10th হাইস্ট মাউন্টেন, কিন্তু এটার ক্যাজুয়ালিটি রেট ইজ ভেরি হাই। ক্যাটু কারাকোরামে এটা 2nd হাইস্ট মাউন্টেন, এইটাও টেকনিক্যালি খুব ভেরি চ্যালেঞ্জিং মাউন্টেন। নাঙ্গা পর্বত 9th হাইস্ট মাউন্টেন, এরকম অনেকগুলো আছে। তো আমি ধীরে ধীরে আসলে চাই, পৃথিবীতে 14টা 8,000 মিটার পর্বত আছে, আই জাস্ট ক্লাইম্ব 2, সো দেয়ার আর 12 মোর। সেভেন সামিট বলে, সেভেন 7th সামিট আই ডোন্ট হ্যাভ দ্যাট ড্রাইভ, আমার ওইরকম 7th সামিটের ড্রাইভ নেই। 14টা 8,000 মিটারের মধ্যে 2টো হলো, আর 12টা ডেফিনেটলি চাই ধীরে ধীরে ট্রাই করতে। অ্যান্ড দেন এর মধ্যে কোনো একটা 8,000 মিটার মাউন্টেন আমি উইদাউট সাপ্লিমেন্টারি অক্সিজেন আই ওয়ান্ট টু ক্লাইম্ব। এছাড়া আমি যেহেতু শুধু নিজেকে মাউন্টেনিয়ার পরিচয় নিজেকে কখনোই সীমাবদ্ধ রাখতে চাই না, আই এম অ্যান অ্যাডভেঞ্চারার বাই হার্ট। আমি নানান অ্যাডভেঞ্চার, নানান ফর্মে আমার পদচারণা আছে। I do scuba diving regularly. I do cycling. I am a marathoner. I run half marathons mostly. তারপরে আমি ক্রস কান্ট্রি হাইকিং করি। তো এরকম নতুন নতুন জিনিস ডেফিনেটলি আমার মধ্যে আসবে, এবং এরকম অনেকগুলো আমার হচ্ছে মাথায় আছে যেগুলো আমি সামনের দিনগুলোতে ডেফিনেটলি এক্সিকিউট করবো। আমাদের দেশে প্রচুর ওয়াটার বডি আছে, ওয়াটার বডি বেসড অ্যাডভেঞ্চারে আমাদের কন্ট্রিবিউশন কম। আমরা যখনই অলিম্পিক নিয়ে বা এরকম বড় স্পোর্টস ইভেন্ট নিয়ে কথা বলি যেগুলোতে আমরা কেন আসলে কোনো মেডেলস বা পদক জিততে পারি না, আমরা হয়তো খুব শক্তি সামর্থ্যে যেগুলো আমরা একটু তো জাতিগতভাবে ফিজিক্যালি খানিকটা হলেও দুর্বল, এটা আমাদের জিন ম্যাপিং এ আছে। কিন্তু যে যে জায়গাগুলো আমাদের শক্তির জায়গা, যেমন আমাদের প্রচুর ওয়াটার বডি আছে, কেন না আমরা ওয়াটার বডি বেস স্পোর্টস গুলাতে আরেকটু এঙ্গেজ হই। তো এরকম ওয়াটার বডি বেস স্পোর্টস গুলা নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে। আমাদের দেশে প্রচুর ওয়াটার বডি বা নদী নালা অনেকগুলো আছে,
এগুলা কোনোভাবে এক্সপ্লোর বা এগুলোর সাথে কোনোভাবে ইনভলভ হয় সেটা নিয়ে ইচ্ছা আছে। আমি এই মুহূর্তে যেটা নিয়ে খুব বেশি মোটিভেটেড বা এই মুহূর্তে যেটা নিয়ে খুব বেশি এক্সাইটেড সেটা নিয়ে বলতে পারি। উইদিন উইদিন দিস উইক আই উইল বি গোয়িং টু শ্রীলঙ্কা। তো আমি শ্রীলঙ্কার এন্ড টু এন্ড এক মাথা থেকে আরেক মাথা একদম লাইক ক্রস কান্ট্রি শ্রীলঙ্কা হাঁটবো। তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তো এরকম আমি মানে এটা ভাবতে চাই আর কি। আই হোপ টু রিমেইন বিং এবল টু অ্যাকচুয়ালি ফাইন্ড নিউ ড্রিমস এগেইন অ্যান্ড এগেইন এই পুরো আমার লাইফে, যাতে লাইফ কখনো যাতে আমাকে আসলে আহ, হতাশ না করে এবং সেই নতুন ড্রিমস খুঁজে পাওয়াটা আমি ডেফিনেটলি অব্যাহত রাখতে চাই। এভারেস্ট ঠিক আছে, সেটা আমি করতে চেয়েছি অ্যান্ড ইট হ্যাপেন, বাট দেয়ার আর সো মেনি আদার থিংস টু। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট যে ইয়েস আমি একটা পিকে গেছি, পিকের সারাউন্ডিংসে অনেকগুলো জিনিস আছে, ডিফারেন্ট ফরম্যাটে কিছু আছে, যে আমি একটা ম্যান অফ দ্য সিরিজ হয়ে গেছি, মেবি আমি হাইস্ট 100 করতে চাই, মেবি হাইস্ট 50 করতে চাই বা বিগেস্ট স্কোর করতে চাই। সো ইয়েস আমরা হাইস্ট পিকটাকে একটা অ্যাঙ্গেলে ডিফাইন করছি, বাট আমরা যদি সেই অ্যাক্টিভিটিটার সারাউন্ডিংসে দেখি, দের আর সো মেনি আদার থিংস। মেবি আপনার 14টা 8,000 উপরে আছে, সেগুলোর মধ্যে আপনি এটুকু করতে চান, মেবি আর একটু ফিজিক্যাল স্ট্রেংথ উইদাউট অক্সিজেন করতে চান। সো ইউ রিডিফাইন্ড ইউর গোল অ্যাজ এ লাইক এ চ্যালেঞ্জ, অথবা ইউ ডাইভার্সিফাইড ইউর গোল, যেটা আপনি হয়তো একটা একটা দেশের বা বাংলাদেশে যেমন আমরা বলি টেকনাফ থেকে তুলে হাঁটে যাবো, এরকম শ্রীলঙ্কা এখানে করতেছেন, ওটা করতেছেন, খুবই চমৎকার একটা জিনিস। কিন্তু আপনি এত মাউন্টেনে পাহাড়ে পাহাড়ে ঘুরে টুরে আপনার পার্সোনাল লাইফের কি হলো আর কি? আপনি কি মানে বিয়ে শাদী এই টাইপের জিনিসগুলা থেকে হচ্ছে পুরা চিরকুমার সঙ্গের দিকে চলে যাচ্ছেন? এটা কি আসলে একসাথে রাখা সম্ভব না? নাকি কোনোদিন হয়তো আপনি কোনো একজন মাউন্টেনারের সাথে মিলে যাবেন বা পাহাড়ের কাউকে ধরে ফেলবেন? মানে এবারে এই দিকে আপনার কিছুটা হচ্ছে কেমন জানি অবস্থাটা আর কি, যদি একটু আনকমফোর্টেবল টপিক বা আপনি যতটুকু শেয়ার করতে চান আর কি, মানে পার্সোনাল লাইফেও কিন্তু রেসপন্সিবিলিটি কিভাবে মানে আপনি চিন্তা করতেছেন নাকি চিন্তা করে উঠতে পারতেছেন না, মানে যতটুকু আপনি শেয়ার করতে কমফোর্টেবল আর কি। ছোট্ট করে বলি, আমি হচ্ছে এই মুহূর্তে আসলে এই ধরনের কিছু ভাবছি না একদম, বা নিয়ার ফিউচার না ডেফিনেটলি। আমি জানি না তো ভবিষ্যতে কি হতে পারে, বাট আমি সেটা দেখছি, মানে নিয়ার ফিউচারে সেটার কোনো সম্ভাবনা দেখছি না। কারণ আহ, আমার হচ্ছে আই অলওয়েজ প্রায়োরিটাইজ থিংস, এবং সেই প্রায়োরিটাইজেশনের মধ্যে হচ্ছে ইটস নট দেয়ার সেই বিবাহ প্রেম বা এগুলা নেই। এবং আমার সবসময় মনে হয় যে অ্যাডভেঞ্চার ইজ মাই আর বিগেস্ট প্রায়োরিটি বা টপমোস্ট প্রায়োরিটি। এবং আমি যদি আসলে এই ধরনের কোনো সম্পর্কে জড়াই, সেটা প্রেম বিয়ে হোয়াট এভার যেটাই হোক, আমি হয়তো যার সাথে সম্পর্কটা জড়াবো, এটা তার প্রতি এক ধরনের বলবো কাইন্ড অফ অবিচার করা হবে। কারণ আমি তাকে ওইভাবে কখনোই হচ্ছে প্রায়োরিটাইজ করবো না বা করতে পারবো না হয়তো। তো এই জন্যই আমি আসলে এই ধরনের সম্পর্ক থেকে আপাতত দূরে তার মানে থাকি। যে খুব বেশি ক্রেজি হইলে বা খুব বেশি আবার ছুটতে গেলে বিয়ে শাদী করা যাবে না, এই টাইপের একটা বিষয়, বা প্রেম প্রীতি করা যাবে না, বা করলে ডিস্ট্রাকশন হিসেবে কাজ করবে, এইটা বললে তো একটা সমস্যা হয়ে যাবে আর কি। এটা না, এটা পার্সন টু পার্সন ভেরি করে। আমার ক্ষেত্রে মনে হয় যে না, এটা আমাকে রাইট ট্র্যাকে রাখতে হয়তো এটা ডিস্ট্রাকশনের মতো কাজ করতে পারে। না, থ্যাংক ইউ। আমরা একটা লম্বা সময় বাবর ভাইয়ের সাথে একটা আড্ডা দিলাম, জানলাম যে আমরা আমাদের সবার লাইফেই আসলে এক একটা সিচুয়েশন, এক একটা ধরনের ওভারকাম করতে গেলে হয়তো এভারেস্টের কাছাকাছি টাইপের স্ট্রাগল আমাদের সবাইকে বিভিন্ন অ্যাঙ্গেলে ফেস করতে হয়। হয়তো একদম বাস্তব এভারেস্টে আমরা হয়তো সবাই যাই না, বা যাওয়ার সুযোগ বা বা স্যাক্রিফাইস বা এটা লম্বা সময় 14 বছর একটা সাধনা আমরা হয়তো ফিজিক্যাল এভারেস্টে না করতে পারলে আমাদের পার্সোনাল লাইফে কিন্তু হচ্ছে এ ধরনের স্ট্রাগল, ফ্যামিলিগত লেভেলের স্ট্রাগল, হেলথ রিলেটেড স্ট্রাগল থাকে, রিলেশনশিপে থাকে, এবং দেশে ন্যাশনাল লেভেলেও আছে আর কি। সো আপনার কাছ থেকে আমরা যদি ফাইনালি যে শুনতে চাই যে আপনি এভারেস্ট জয় করাটা একটা হয়তো একটা সিম্বলিক একটা জিনিস হয়তো হইতে পারে, কিন্তু এটা অর্জন করতে গিয়ে হোয়াট ইউ গেইনড, এই যেটা আমরা হয়তো ফিজিক্যাল এভারেস্টে না গেলেও লাইফের আমাদের যেই চ্যালেঞ্জগুলো আসলে আনএচিভেবল মনে হয়, যে জিনিসগুলো আমাদের কাছে হয়তো মনে হয় পসিবল না, কিন্তু তারপরও আমাদের চেষ্টাটা, সংগ্রামটা বা এই রকম স্ট্র্যাটেজিটাকে ডিফাইন করা, রাইট গ্রুপ অফ পিপলের সাথে মিলিয়ে ধাপে ধাপে যাওয়া রিলেটেড, হোয়াট ইউ লার্ন আদার দেন জাস্ট ফিজিক্যালি ক্লাইম্বিং টু এভারেস্ট? যে ফিজিক্যালি আপনি এভারেস্টে ক্লাইম্ব করছেন, দ্যাটস ডেফিনেটলি ওয়ান অফ দ্য বিগেস্ট ন্যাশনাল অ্যাচিভমেন্ট, বাট what you gained other than just standing on top of the world আর কি, এই প্রসেস থেকে আপনি আসলে কি পাইছেন আর কি?
এবং সেটা আমরা কিভাবে আমাদের লাইফে হয়তো ইউজ করতে পারি। ইভেন উই আর নট ফিজিক্যালি গোইং টু দ্য এভারেস্ট, বাট আমরা হয়তো আমাদের লাইফের এরকম এভারেস্টময় সিচুয়েশন গুলাকে আমরা যখন ফেস করব, আপনার ওখান থেকে আমরা কি লার্নিং আমাদের এপ্লাই করতে পারি আমাদের জীবনে? আমি বলবো পার্সোনালি এভারেস্ট ক্লাইম্ব করতে গিয়ে পুরো প্রসেসটুকুর মধ্য দিয়ে যেতে গিয়ে আমি আরেকটু বেটার মানুষ হয়ে উঠছি। যে মানুষটা আমি আগে ছিলাম সেটা থেকে আরেকটু বেটার মানুষ হয়েছি এই পুরো প্রসেসটুকুর মধ্য দিয়ে যেতে গিয়ে। আর আমার সুযোগ হয়েছে বলবো যে এই প্রসেসটুকুর মধ্য থেকে থেকে বা পাহাড়ে গিয়েও বলবো যে সেটা হচ্ছে লাইফটাকে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা তো আসলে এমন একটা সময়ে বাস করছি যেখানে হয়তো আমরা আমাদের খুব মৌলিক জিনিসগুলো এগুলো নিয়েই স্ট্রাগল করতে করতে আমাদের লাইফটা শেষ হয়ে যাচ্ছে। আমার অন্ন, বস্ত্র, বাসস্থান বা চিকিৎসা, শিক্ষা এগুলো নিয়েই আমার লাইফের হচ্ছে বড় অংশটাই কেটে যাচ্ছে। এর বাইরেও যে একটা লাইফ আছে এবং সেটা একটু ওভাবেও লিড করা যায় ডিফারেন্ট ভাবে। সবাই একই মাপের, একই ধাঁচের, একই ছাঁচের না হয়েও যে অন্যভাবে লাইফটাকে লিড করা যায়। আর সেই লেসনটুকু আমি বলবো পেয়েছি এবং ডেফিনেটলি বলবো যে আমি পাহাড় থেকে জেনেছি যে আসলে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখা। পাহাড় থেকে যেটা আমার পাওয়া লাইফটাকে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখা। জীবন মোটামুটি সব জায়গাতেই এক। আপনি দেশের বাইরে আছেন, আমি দেশে আছি। আমাদের স্ট্রাগল গুলা মোর অর লেস সেম। হয়তো ওখানে ইনফ্রাস্ট্রাকচার বেটার, এখানে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা গড়ে ওঠেনি, কিন্তু আদার বলবো যে মোর লাইক সেম। কিন্তু আমি যদি পাহাড়ের ক্ষেত্রে একটু ছোট্ট করে বলি যে আমি বাংলাদেশ থেকে যখন আসলে কাঠমান্ডু যাচ্ছি তখনও কিছু প্লেনে বসলে ওয়েদার ক্লিয়ার থাকলে ইউ কুড সি মাউন্ট এভারেস্ট ফ্রম দ্য প্লেন। কিন্তু সেই দেখা আর যখন আপনি ট্র্যাক করে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে সেই মাউন্ট এভারেস্টকে দেখবে, সেই দেখা আর এই দেখা অনেক ডিফারেন্স আছে। এবং ফাইনালি যখন আপনি এভারেস্টটা ক্লাইম্ব করতে করতে এভারেস্টটাকে দেখছেন, সেই দেখাটার মধ্যেও অনেক ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখা এইটা আমার জীবনের বড় পাওয়া। এবং আমাদের আসলে এই ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখা উচিত, দেখতে পারা উচিত, সেই বিষয়টুকু তৈরি হওয়া উচিত। তাহলে হচ্ছে জীবনটা হচ্ছে আরেকটু বলবো সুন্দর হবে এবং আরেকটু ডিফারেন্ট ভাবে বা বলবো যে ডাইভার্স ওয়েতেও যে লাইফটা লিড করা যায় সেটা খতিয়ে দেখা উচিত। এবং আমি সবার কাছেই রিকোয়েস্ট করি যারা আসলে এই পডকাস্টটা দেখছেন, আমি এটা সবসময় বিশ্বাস করি মানুষ তার সামর্থ্যের আসলে 50 ভাগও তার জীবদ্দশায় এক্সপ্লোর করেন। মানে এইটা আমাকে যদি কেউ 10-15 বছর আগে বলতো যে আমি একদিন এভারেস্ট যাবো, আমি হেসেই উড়িয়ে দিতাম। বা আমাকে যদি কেউ বলতো যে আমি 64 জেলা হাঁটবো, আমি নিজে ওই যে আর এটা সম্ভবই না। কিন্তু অ্যাকচুয়ালি ডিড দ্যাট। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয়তো আহ, মাথায় আনি কিন্তু সেটা এক্সিকিউট করার মতো সেই প্যাশনটুকু, আগ্রহটুকু এবং সে পরিশ্রম করার মানসিকতাটুকু অনেক ক্ষেত্রেই থাকেন। তো এই জিনিসগুলো যাতে আমাদের থাকে এবং তাহলে মনে হয় যে ওই লাইফটাকে এক্সপ্লোর করতে পারবো এবং ওই যে নিজের শক্তি সামর্থ্যের যে বলছিলাম যে 50% আমার জীবদ্দশা আমরা এক্সপ্লোর করতে পারি না। আমি জানি না আমার দ্বারা কি সম্ভব আসলে, কি কি সম্ভব সেই এক্সপ্লোর করার মানসিকতাটা ওই ক্ষেত্রে সবার থাকে। থ্যাংক ইউ বাবর ভাই, খুবই চমৎকার জিনিস। আসলে আমরা আমরা যখন আমাদের নিজের সামর্থ্যকে দেখি, আমরা আসলে আমাদের মানে বাস্তবতার হয়তো 1% ঠিক মতো করে দেখি না, যেটা আমরা আসলে অ্যাচিভ করতে পারি। ইটস নট, নাথিং হ্যাপেন্স ওভারনাইট। এভারেস্ট আপনি একদিনে জয় করেন নাই, আপনি ধাপে 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 জয় করছেন। আমাদের জীবনের যেটা এক্সপ্লোর করার বা যেটা অ্যাচিভ করার জন্য, সেটা আমাদের বেসিক জিনিসগুলো নিড আমাদের ফুলফিল করতেই হবে। আপনি খাওয়া দাওয়া বন্ধ করে ওখানে যেতে পারেন না, অন্যান্য কাজকর্ম বন্ধ করে যেতে পারেন না, আপনাকে রেগুলার খাওয়া দাওয়া করছে। তার সাথে সাথে আপনার একটা প্রায়োরিটি সেট হয়েছে, যেটাকে আপনি হচ্ছে কিছুটা কম্প্রোমাইজ করে ওটাকে আপনি ব্যালেন্স করছেন। মোস্ট লাইকলি আপনি যদি হচ্ছে বাংলাদেশের মেবি বেস্ট হেলথ অ্যাডমিনিস্ট্রেটর হইতে চাইতেন, যে হয়তো হইতে পারতেন কিনা আমি জানি না, বাট ইটস এ ট্রেড অফ, ইউ মেড সাম ট্রেড অফ, যে ওকে আই কম্প্রোমাইজড মাই মেবি ক্যারিয়ার। একদম জিরো না, মানে ইউ হ্যাভ সামথিং, হয়তো বেস্ট না আপনার ফ্রেন্ডরা হয়তো যে পজিশনে আছে অ্যাজ এ ডক্টর হিসেবে, আপনি হয়তো সেই লেভেলে নাই, আমি ধারণা করে বলতেছি। বা একজন মেবি
অন্যান্য আরো ৮-১০ জন যারা আমরা হয়তো বিয়ে সংসার করে চলতেছি তাদের মতো করে আপনি সেই সেম লেভেলে হয়তো নাই। কিন্তু you gained something and you sacrificed something and you made this decision very cautiously, calculatively and then step by step. Not like একদিন পাগলামি করে হুট করেও কিছু করেন নাই এবং আস্তে আস্তে এটা করছেন। And that is the kind of the thing that we all can take from your journey and definitely আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে চলে যাবেন এবং একজন ডিফারেন্ট পারসন হিসেবে অলরেডি একটা সার্টেন লেভেলে চলে গেছেন এবং সেটা আরো চলতে থাকবেন। আরো অনেক ইন্টারেস্টিং জিনিস খুবই ক্যালকুলেটেড ওয়েতে, খুবই রিজনেবল সেফ ওয়েতে এক্সপ্লোর করবেন, সেই শুভকামনা থাকবে এবং আপনার দীর্ঘায়ু এবং অনেক আরো পাহাড়, আরো মাউন্টেন বা আরো অন্য যুদ্ধ জয় করবেন সেই শুভকামনা থাকলো। যেহেতু আপনার নাম বাবর, আপনি অনেক কিছু জয় করে ফেলবেন, কোনো সমস্যা হবে না। সো শুভকামনা থাকলো, অসংখ্য ধন্যবাদ। আবারও কখনো কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।